একটা পার্কে বসে আছে ঈশান। কারোর জন্য অপেক্ষা করছে। কি ভাবছেন? কার জন্য অপেক্ষা করছে? ঠিকই ভাবছেন, ওর গার্লফ্রেন্ডের জন্য। বেশ কিছুদিন হলো ঈশান ওর গার্লফ্রেন্ডের সাথে তেমন দেখা করে না, আর তেমন কথাও বলে না। ফোন দিলে রিসিভ করে না, মেসেজ করলে রিপ্লাই দেয় না। কেমন যেন ওকে এড়িয়ে চলে। আর ঈশানের গার্লফ্রেন্ড মিম, যে কিনা ওকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, তাকে ঈশান এভাবে এড়িয়ে যাচ্ছে। তাই মিম সেটা মেনে নিতে পারছে না। আপনারা হয়তো ভাবছেন ঈশান মিমকে ভালোবাসে না। ঠিক তেমনটা নয়। ঈশান মিমকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কোনো এক কারণে ওকে নিজের করে নিতে চাইছে, পারছে না। ঈশান বেশ কিছুক্ষণ বসে ওদের এই 2 বছরের রিলেশনের মাঝে হওয়া দুষ্টু মিষ্টি খুনসুটির কথাগুলো ভাবছিল। এর মাঝে কেউ এসে ঈশানের কাঁধের উপর হাত রাখে। তখন ঈশান পেছন ফিরতেই দেখে মিম মায়াভরা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান খেয়াল করে মিমের চোখ মুখ শুকিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছিল অনেক কান্না করে, আর খাওয়া দাওয়া ঠিকমতো করে না। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এবার ঈশান উঠে মিমের সামনে দাঁড়াতে মিম একটা মিথ্যা হাসির রেখা টেনে দিয়ে বলল, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ঈশান কথাটা বলেই মাথাটা নিচু করে নিল, আর মিম তাতে একটু অবাক হলো না। কারণ এই কয়েকটা দিন যাবৎ ঈশান মিমকে এভাবেই এড়িয়ে যাচ্ছে। ঈশান মিমকে ভালো আছে কিনা জিজ্ঞেস করলো না, তাই মিম বলল, জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? আচ্ছা, ঠিক আছে, আমিই বলছি। আমি অনেক ভালো আছি। জানো তো, তোমায় ছেড়ে তোমার অবহেলাগুলো নিয়ে আমি অনেক হ্যাপি আছি। সেটা তুমি আমাকে দেখেই হয়তো বুঝে গেছো। আচ্ছা ঈশান, একটা কথা বলো তো, আমার ভালোবাসায় কি এমন ভুল আছে যার জন্য তুমি এইভাবে আমায় এড়িয়ে যাচ্ছ? আমি কি এমন অপরাধ করেছি যে তোমায় এতটা ভালোবাসার পরেও তুমি আমায় বারবার এভাবে দূরে সরিয়ে দিচ্ছ? তুমিই বলো, একটাবার বলো, আমার কি অন্যায়? তাহলে আমি সেটা শুধরে নেব। তুমি তো জানো আমি তোমার সাথে কথা না বলে, তোমার সাথে দেখা না করে থাকতে পারি না। তাহলে একটা সপ্তাহ কিভাবে ছিলাম? এমন না যে তুমি তুমি আমাকে ভালোবাসো না, বাসো তো। আমি জানি আমার পাগলটা আমায় কতটা ভালোবাসে। তাহলে কেন এভাবে বারবার আমায় এড়িয়ে যাচ্ছ? কি হয়েছে একটু বলবে আমায়? না, কিছুই হয়নি। এবার মিম ঈশানের মুখের দুপাশে হাত দিয়ে বলতে লাগলো, প্লিজ বলো না, আমি কি অন্যায় করেছি? তুমি একবার বলো, আমি শুধরে নেব সবটা। তাও যদি তোমার আমার উপর থেকে রাগটা না কমে, তাহলে বলো, আমি তোমার পায়ে ধরে মাফ চাইবো। তুমি যা বলবে আমি তাই করব। তাও এইভাবে আমায় এড়িয়ে যেও না। তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তাহলে যাকে ভালোবাসি তার অবহেলাটা নেব কি করে আমি, বলো? তুমি কোনো অন্যায় করনি। তাহলে এভাবে এড়িয়ে কেন যাচ্ছ বলো? আমায় প্লিজ বলো, কি ভুল হয়েছে আমার? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমায় মারো, বকো, দরকার পড়লে শাস্তি দাও। তারপরেও এভাবে আমায় এড়িয়ে যেও না। না, আমি তোমাকে ভালোবাসি না। ঈশানের মুখে কথাটা শুনে মিম স্তব্ধ হয়ে গেল, আর ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, প্লিজ দেখো, এভাবে পাগলামো করো না, একদমই দুষ্টুমি করো না। তুমি জানো তো আমি তোমায় কতটা ভালোবাসি। প্লিজ এভাবে মজা করো না। তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না। এই 7টা দিন তুমি আমার সাথে ভালোভাবে কথা বলোনি। আমার মধ্যে কি চলছে সেটা শুধুমাত্র আমিই জানি। আমি কোনো মজা করছি না। তুমি যেটা শুনেছ, ঠিকই শুনেছ। আমি তোমাকে ভালোবাসি না। আমি মিথ্যে বলেছি। তোমার সাথে রিলেশন করেছিলাম তোমার টাকা পয়সার লোভে, আর তোমার আব্বুর সম্পত্তির লোভে। আমি আমার স্বার্থের জন্য তোমার সাথে রিলেশন করেছিলাম। কিন্তু এখন আমি রিয়েলাইজ করতে পেরেছি আমি ভুল করেছি। তাই এখন বলছি। আর যখন বুঝতে পারলাম তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো, তখন তোমাকে সত্যিটা বললাম। কারণ তোমাকে ঠকানোটা আমার পক্ষে সম্ভব না। যেহেতু আমি তোমাকে ভালোবাসি না, তাই তোমাকে এভাবে আমি ঠকাতে চাই না। ঈশানের কথাটা শুনে মিম নিস্তব্ধ হয়ে গেলে আর কিছু বলার ভাষা রইল না ওর। চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়তে লাগলো। তারপর হঠাৎ করে মিমোকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এসব তুমি কি বলছো? প্লিজ এরকম করে করো না। তুমি তুমি জানো, তুমি তো জানো আমি কতটা ভালোবাসি তোমায়। এভাবে আমার সাথে মজা করো না। খুব কষ্ট হয় আমার, জানো। তুমি তো জানো আমি কতটা কষ্ট সহ্য করতে পারি না। তাহলে কেন এভাবে আমায় কাঁদাচ্ছ? বলো, প্লিজ এরকম মিথ্যে বলো না। বললাম তো, আমি কোনো মিথ্যা কথা বলছি না। যেটা সত্যি সেটাই বললাম। আর আমি তোমাকে কখনো ভালোবাসিনি। তোমার আব্বুর সম্পত্তির লোভে শুধু তোমার সাথে রিলেশন করেছিলাম। ঈশান কথাটা বলে মিমকে জোর করে ছাড়িয়ে নিল, আর বলতে লাগলো, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, যে তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না।
ঈশান আমি পারবো না তোমায় ছেড়ে দূরে থাকতে, পারবো না আর তোমার সাথে কথা না বলে, তোমায় না দেখে থাকতে। এই ৭টা দিন আমার কাছে কয়েক হাজার বছরের মতো মনে হয়েছে, আর সেখানে তোমাকে সারাটা জীবন না দেখে, তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। প্লিজ ঈশান, পাগলামো করো না। একটাবার বলো তুমি আমায় ভালোবাসো। তুমি এইসব আমায় কষ্ট দেওয়ার জন্য বলছো তো? প্লিজ এরকম করো না। আমি কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই করবো, তাও এরকম কথা বলো না তুমি। কথাটা বলে মিম আবারও ঈশানের মুখের দুপাশে হাত দিতেই ঈশান ওর হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, তুমি কেন বুঝতে পারছো না? আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি না। তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে এখন আমার ভালো লাগে না, তাই আমার পক্ষে তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। তাই তুমি আমাকে ভুলে যাও। ঈশান কথাটা বলতেই মিম কয়েক পা পিছিয়ে গেল আর বলতে লাগলো, সত্যি তুমি আমায় ভালোবাসো না? না। এই তোমার ভালোবাসা? এই তুমি আমাকে বলেছিলে তুমি আমায় ভালোবাসো, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, এটাই তোমার ভালোবাসা ছিল? তাহলে কেন এরকম মিথ্যে মায়ায় আমায় জড়িয়েছিলে? তোমাকে ভালোবাসতে বাধ্য কেন করেছিলে? আমি তোমাকে আগে ভালোবেসেছিলাম, আর আব্বু ঠিকই বলতো ছোট লোক কখনো কাউকে ভালোবাসতে পারে না, ওরা শুধু টাকার লোভে কাউকে ভালোবাসার নাটক করতে পারে। তুমি আজ সেটাই প্রমাণ করে দিলে। তুমি বলেছিলে আমার সত্যিকারে ভালোবাসো, তুমি কখনো ছেড়ে যাবে না, আর আজকে তোমার আসল চেহারাটা বেরিয়ে এলো। আপু ঠিকই বলতো, তোমাদের মতো ছোট লোকদের জন্য আমাদের ভালোবাসাটা নয়। কিন্তু কি করব বলো, তোমায় এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে দূরে থাকতে পারিনি আমি। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে এভাবে তুচ্ছ ভেবে হেসে উড়িয়ে দিলে। মিমের কথাগুলো ঈশান মাথা নিচু করে শুনছিল, আর মিম ওর সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। মিমের কেন জানি মনে হচ্ছিল ঈশান মিথ্যে বলছে, তাই মিম বলতে লাগলো, আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, সত্যি তুই আমায় ভালোবাসিস না? আমার সাথে ভালোবাসার নাটক করেছিস তুই? ঈশান মাথা নেড়ে না সূচক উত্তর দিল। তখন মিমের বুকের ভেতর যেন একটা তুফান বয়ে যাচ্ছিল। মিম পারছে না ঈশানকে জড়িয়ে ধরে কান্না করতে। ঈশানের মুখ থেকে এমন কিছু শোনার পর ও আর নিজের মধ্যেই নেই। ঈশানের শেষ কথাটা শুনে মিমের মাথাটা পুরো গরম হয়ে গেল। যে ছেলেটা নাকি ওকে খুব বেশি ভালোবাসতো, ওকে ছাড়া থাকতে পারতো না, ওর সাথে একটা মিনিট কথা না বলে থাকতে পারতো না। কথাটা ভেবে মিমের ঈশানের বলা সে মিথ্যে বাক্যগুলোর কথা মনে পড়ে গেল। সাথে সাথে ও ঠাস ঠাস করে ঈশানকে দুইটা থাপ্পড় মেরে দিয়ে বলতে লাগলো, আসলে সবাই ঠিকই বলে ছোট লোকদের কখনো ধুলো থেকে উঠিয়ে বুকে জড়িয়ে নিতে নেই। তাহলে তোরা এইভাবেই সবার বুকে ছুরি মারবি? আমার ভাবতেই অবাক লাগছে, তোর মতো একটা চিটার, তোর মতো একটা ফ্রডকে ভালোবেসেছিলাম আমি। আব্বু ঠিকই বলেছিল তুই আমার ভালোবাসিস না, আমার টাকার লোভে আমার সাথে রিলেশনে গিয়েছিলি তুই। আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, তাই তোকে ছেড়ে দূরে থাকতে পারিনি আমি। কিন্তু বুঝতে পারিনি তুই এরকম একটা ফ্রড হবি। আসলে তোর মুখ দেখাটাও পাপ। কথাটা বলেই মিম চলে যেতে গিয়ে আবার ফিরে এসেছে ওর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। আজকের পর যেন তোর এই মুখটা আমি দেখতে না পাই। মিম যেতেই ঈশান কান্না করতে করতে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। ঈশানের বুক ফেটে চিৎকার করে কান্না আসছিল। মিমকে কথাগুলো বলতে গিয়ে ঈশানের মনে হচ্ছিল ঈশান নিজের হাতে ওর বুকের ভেতর থেকে কলিজাটাকে বের করে ফেলেছে। মিম যখন কান্না করছিল তখন ঈশানের খুব ইচ্ছে হচ্ছিল ওকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরতে, কিন্তু পারছিল না। আজকে ভাগ্যের কাছে ঈশানের হাত বাঁধা। মিম চলে যেতেই মেহেদি এসে ঈশানকে এক হাতে জড়িয়ে ধরে উঠিয়ে তারপর একটা জায়গায় বসালো। এখানে কি হচ্ছে আপনারা সেটা হয়তো বুঝতে পারছেন না। আচ্ছা বুঝিয়ে বলছি। যে ছেলেটা ওর গার্লফ্রেন্ডকে ফিরিয়ে দিল সে হচ্ছে ঈশান আহমেদ অনিক। আর ঈশান যার সাথে কথা বলছিল সে হচ্ছে ওর গার্লফ্রেন্ড মিম। ঈশান ওকে এত ভালোবাসার পরও কেন ফিরিয়ে দিল? এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এত ভালোবাসার পরও ঈশান কেন মিমকে ফিরিয়ে দিল? ঈশান মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আর অন্যদিকে মিম এই শহরের কোটিপতি বিজনেসম্যান রাফিদ আহমেদের মেয়ে। মিম দেখতে যেমন সুন্দরী তেমন ওর ব্যবহারগুলো ঠিক তেমন সুন্দর। মিম ঈশানের সহজ সরল মনটাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ঈশান মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলে ও মিমকে প্রথমে এড়িয়ে চলত। তারপর মিম ওকে একটা সময় না বলে থাকতে পারছিল না, তাই ওকে প্রপোজ করেছিল। ঈশান প্রথম প্রথম মিমকে ফিরিয়ে দিলেও একটা সময় মিমের কান্নাকাটিতে ওর প্রতি দুর্বল হয়ে পড়ে। তারপরও যখন ঈশান ওকে নিজের মনের কথা বলছিল না, তখন মিম ঈশানের জন্য সুইসাইড করতে গিয়েছিল। তখন ঈশান আর ওকে দূরে রাখতে পারেনি, ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছিল। কিছুদিন আগে মিম ওর আব্বুর কাছে ঈশানের কথা বলেছিল।
তখন ওর আব্বু বলেছিল ঈশান ওকে টাকার জন্য ভালোবেসেছে, কিন্তু মিম সেটা বিশ্বাস করেনি। তখন মিমের আব্বু ঈশানকে ওনার সাথে দেখা করতে বলে। মিমও ঈশানকে ওর আব্বুর সাথে দেখা করতে বলে। ঈশান মিমের কথা মতো ওর আব্বুর অফিসে গিয়ে ওনার কেবিনের সামনে গিয়ে বলে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসো। ঈশান ভিতরে গিয়ে মিমের আব্বুর সামনে দাঁড়িয়ে তারপর ওর বাবাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ঈশান? জি আঙ্কেল। বসো। ঈশান একটা চেয়ার টেনে বসে তখন মিমের আব্বু উঠিয়ে এসে একবার ওর মাথা থেকে পা পর্যন্ত দেখে, তারপর জানালার দিকে যেতে যেতে বলতে লাগলো। আমি মিমের কাছ থেকে সব শুনেছি, কিন্তু একটা জিনিস কিছুতেই ভেবে পাচ্ছি না, তুমি মিমের সাথে সম্পর্কে জড়ালে কি করে? আর মিম এত বড় একটা ভুল করলো কি করে? মানে আঙ্কেল, দেখো, না বোঝার মতো কিছুই বলছি না। তুমি একটা গরিব ঘরের ছেলে, আর মিম হচ্ছে এই শহরের কোটিপতি বিজনেসম্যান রাফিন আহমেদের একমাত্র আদরের মেয়ে। তাই হিসেবটা বরাবর তুমি মিমকে ভুলিয়ে ভালিয়ে তোমার মায়ে ফেলে আর মিষ্টি মিষ্টি কথা বলে ওকে নিজের প্রেমের ফাঁদে ফেলেছ। আর মিমও বাচ্চাদের মতো না বুঝে সেটাই ভুলটা করেছে। তুমি তো এই জন্য ওর সাথে রিলেশন করেছো, তাই তো? যাতে ওর বাবার সম্পত্তিগুলোকে হাতিয়ে নিতে পারো। আঙ্কেল আপনি এসব কি বলছেন? দেখো, নাকা সাজার চেষ্টা করো না। তুমি এমনটা ভেবেছিলে, কিন্তু তুমি সেটা ধরা পড়ে গিয়েছো। মিম সহজ সরল, তাই কিছু বুঝতে পারিনি, কিন্তু আমি তোমার জোড়াজুড়ি ধরে ফেলেছি। তুমি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছিলে, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করেছিলে, কিন্তু আমি তো সেটা হতে দিচ্ছি না। তুমি মিমের সাথে টাকার জন্য রিলেশন করেছো, তাই তো? বলো, তুমি কত টাকা চাও? 5 কোটি, 10 কোটি, নাকি 30 কোটি? যত চাও বলো, আমি তোমাকে ততটা দিব, কিন্তু বিনিময়ে তোমাকে মিমর জীবন থেকে সরে দাঁড়াতে হবে। স্টপ আঙ্কেল, আমি জানতাম না আপনি আমাকে ডেকে এনে এসব কথা বলবেন, তাহলে এখানে কখনো আসতাম না। মিম বলেছিল তার বাবা নাকি ওকে খুব বেশি ভালোবাসে, তাই ও যা চাইবে তাই হবে। প্রথমে আমিও মিমকে ভালোবাসতে চাইনি, কিন্তু ওর ভালোবাসাটা আমাকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই ওর কথা মতো আমি এসছি আপনার সাথে কথা বলতে। কিন্তু আপনি আপনার মেয়ের ভালোবাসাটাকে যে টাকার সাথে তুলনা করতে চান সেটা আমি জানতাম না। আসলে বিজনেসম্যান তো, তাই আপনি সব কিছুই বিজনেসের মতো করে হ্যান্ডেল করতে চান। জাস্ট স্টপ ননসেন্স। আমার মুখে মুখে তর্ক করো। টাকার জন্যই তো তুমি মিমের সাথে রিলেশনে জড়িয়েছিলে, এখন আবার বড় বড় কথা বলছো। ছোট লোক, ছোট লোকের বাচ্চা ছোট লোকের মতো থাকবে। আমাকে যা বলার বলুন। আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমার বাবা মার যাই করুক, এই শিক্ষাটা দেয়নি যে নিজের ভালোবাসাটাকে টাকার সাথে সওদা করার, যেটা আপনি আপনার মেয়ের ভালোবাসাটাকে নিয়ে করতে চাইছেন। ঈশান কথাটা বলতেই এবার মিমের আব্বু বেশ রেগে গেল আর তৎক্ষণাৎ ঈশানের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলতে লাগলো। তোর কত বড় সাহস! তুই আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলিস? তুই যোগ্যতা রাখিস মিমকে ভালোবাসার? তোর কোনো যোগ্যতা নেই ওর পাশে দাঁড়ানোর। তাহলে তুই কি করে ভাবলি আমি তোর মতো ভিখারিকে আমার মেয়ের জামাই হিসাবে মেনে নিব? হ্যাঁ, ঠিক বলেছেন। আমার যোগ্যতা নেই মিমের পাশে দাঁড়ানো, কিন্তু কোন দিক দিয়ে যোগ্যতা নেই বলেন তো? টাকার দিক থেকে? তাই তো আপনি কি মনে করেন টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন? আর যাই হোক, আপনি ভালোবাসাটাকে কিনতে পারবেন না, সেটা আপনার মেয়ের কাছ থেকে আপনি শুনে নেবেন। শাট আপ, স্টপ ইট। ভালোবাসা? ভালোবাসা কিসের ভালোবাসা? টাকায় পৃথিবীর সব। যখন অভাব ঘরের দরজা দিয়ে ঢুকবে, তখন ভালোবাসাটা জানালা দিয়ে পালাবে। তুমি কয় টাকা রোজগার করো যে মিমকে বিয়ে করার স্বপ্ন দেখো? তুমি জানো ওর প্রতিদিন কত টাকা হাত খরচ, যেটা তুমি সারা মাসে ইনকাম করতে পারবে না? আবার তুমি ওকে বিয়ে করার স্বপ্ন দেখো? এত বড় বড় কথা না বলে আমার সম্মান হয়ে এসো, তারপর আমার মেয়েকে বিয়ে করার কথা বলো। প্লিজ আঙ্কেল, আপনি টাকা দিয়ে ভালোবাসাটাকে ছোট করবেন না। আপনি জানেন আমি আপনার সমান কখনো হতে পারবো না, তাই আপনি এসব কথা বলছেন। আপনাকে টাকা দিয়ে আমার ভালোবাসাটাকে ছোট করতে হবে না। আমি জানি মিম আমার সাথে কখনো সুখী হতে পারবে না। আর আপনি এমন কিছু বলবেন জানলে আমি আগে কখনো আপনার সাথে দেখা করতাম না। ঠিক আছে,
আমি মিমের জীবন থেকে সরে যাব, ওর খুশির জন্য সরে যাব। কিন্তু আপনার মেয়ে কি নিজের ভালোবাসাকে ছেড়ে ভালো থাকতে পারবে? আপনি হয়তো নিজেকে ওর কাছে ছোট করে ভুল বুঝিয়ে ওকে দূরে সরিয়ে দিলেন। মিম আমাকে ভুল বলছে আপনার পছন্দের কাউকে বিয়ে করে নেবে, কিন্তু তার সাথে সুখী হতে পারবে। যদি পারে, আপনি আপনার মেয়েকে যে কোথাও বিয়ে করে দিতে পারেন। আর ডেকেন এইভাবে অপমান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যাই হোক, আপনার কাছে ভালোবাসাটাকে ছোট করবেন না। ঈশান কথাটা বলেই অফিস থেকে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। ঈশান রাস্তায় হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিল আর মিমের বাবার বলা কথাগুলো ভাবছিল। ঈশানের কেন জানি আজকে মনে হচ্ছে মিম ওর সাথে সুখে থাকতে পারবে না। যেখানে মিমের কসমেটিক কেনার মতো টাকা ঈশান এক মাসে জোগাড় করতে পারে না, সেখানে ওকে ভালো রাখবে কি করে? মিম হয়তো আবেগের বশে বলেছে ওর সাথে ভালো থাকতে পারবে, ওকে নিয়ে যে কোনোভাবেই থাকতে পারবে। কিন্তু ওর আব্বুর একটা কথা ঠিক, অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ঈশান বারবার কথাগুলো ভেবে ডিসিশন নেয় আজকে থেকে মিমকে জীবন থেকে সরানোর চেষ্টা করবে। মিম পারবে না ওর জীবনে এসে ভালো থাকতে, আর কষ্টটা সহ্য করতে পারবে না। কথাগুলো ভেবে ঈশান বাসায় চলে যায়। তারপর নিজের রুমে গিয়ে দরজা আটকে নিয়ে নীরবে চোখের জল ফেলতে থাকে। ঈশান কিছুক্ষণ পরে খেয়াল করলো ওর ফোনটা বাজছে। তারপর হাতে নিয়ে দেখলো মিমের নাম্বার থেকে বারবার ফোন করছে। ঈশান ফোনটা না ধরে বারবার কেটে দিয়েছিল, তাই মিম মেসেজ করতে লাগলো। ঈশান আর কোনো উপায় না পেয়ে ফোনটা বন্ধ করে দিল। সেদিন থেকে পরপর 7টা দিন মিম আর ঈশানের সাথে আর কোনো যোগাযোগ করতে পারে না। ঈশান মিমের ফোন রিসিভ করা কিংবা ওর সাথে কথা বলা, দেখা করা সবই বন্ধ করে দেয়। আর দেখতে দেখতে 7 দিন পার হয়ে যায়। ঈশান যেমন মিমের সাথে দেখা না করে, কথা না বলে ভালো থাকতে পারেনি, অন্যদিকে মিমও পাগল প্রায় হয়ে গেছে, তাই বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করছে। 7 দিনের মাথায় অনেক কান্নাকাটি করে ঈশানের সাথে দেখা করার জন্য। তখন ঈশান রাজি হয় আর ভাবে আজকেই ওদের রিলেশনটা শেষ করে দেবে। তারপর কি হলো সেটা তো আপনারা জানেন। এই ছিল ফ্ল্যাশব্যাক। মিম সেদিন কান্না করতে করতে বাসায় গিয়ে তারপর ওর রুমে গিয়ে দরজাটা আটকে দিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। ওর এতদিনের আশা ভালোবাসাটা ঈশান আজকে এক নিমেষে শেষ করে দিয়েছে। মিম ভাবতে পারছে না ঈশান ওর সাথে এরকম মিথ্য ভালোবাসার অভিনয় করেছে। এটা ঠিক যে মিম প্রথম ঈশানকে ভালোবেসেছিল। ওর সরলতা আর নিষ্পাপ মনটা দেখে মিম ওর প্রেমে পড়ে গিয়েছিল, আর ঈশান ওকে দেখে দূরে থাকতে। কারণ ঈশান জানতো মিম খুব বড় লোকের মেয়ে, তাই ওর থেকে দূরে থাকার চেষ্টা করত, আর মিম ওর ততটাই কাছে যাওয়ার চেষ্টা করত। তারপর মিম একটা সময় থাকতে না পেরে ঈশানকে প্রপোজ করে। সেদিন ঈশান ওকে ফিরিয়ে দেয়। তারপর মিম একটা মাস ঈশানের পেছনে ঘুরে, কিন্তু ঈশান ওকে ততবারই ফিরিয়ে দিতে থাকে। তারপর মিম একদিন সুইসাইড করতে গেলে ঈশান ওকে মেনে নিতে বাধ্য হয়। আর ওই একটা মাসে ঈশান মিমকে ভালোবেসে ফেলেছিল, তাই আর ওকে ছেড়ে দূরে থাকতে পারেনি। কিন্তু তখন ভবিষ্যতের কথাও চিন্তা করেনি, তাই আজকে এমনটাই হলো। কান্না করতে করতে বলতে লাগলো, ঈশান, এই ঈশান, আমার সাথে কেন এমনটা করলে বলো তো? আমার ভালোবাসায় কি ভুল ছিল বলো? আমি তোমার সত্যি অনেক ভালোবেসেছিলাম। তুমি তুমি আমাকে এতটা কষ্ট দিলে তাই জন্য না? আসলে সবাই ঠিকই বলে সত্যিকারের ভালোবাসলে তাকে কষ্ট পেতে হয়, আর সত্যিকারের ভালোবাসাগুলো একতরফাই হয়। আজকে তুমি সেটা প্রমাণ করে দিলে। আপু ঠিকই বলেছিল যে তুমি আমার যোগ্য নও, তুমি সেটা প্রমাণ করে দিলে। আর তুমি যে আমাকে টাকার জন্য ভালোবেসেছিলে, আজকে নিজের মুখে সেটা স্বীকার করলে। কি কি এমন কমতি ছিল আমার আমার ভালোবাসায় যে তুমি এমনটা করলে? সেদিন আমি বোধহয় তোমার সামনে মরে গেলেই ভালো হতো। অন্তত এইটুকু তো জানতে পারতাম না যে আমি যাকে এতটা ভালোবাসি সেই মানুষটা নাকি টাকার জন্য আমার সাথে অভিনয় করেছে। মিম কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এভাবে মাঝে কয়েকটা দিন কেটে গেছে। এর মাঝে ঈশান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও পারছে না। অন্যদিকে মিম প্রায় পাগল হয়ে গেছে কান্না করতে করতে। ওর আব্বু আম্মু ওকে অনেক বোঝায়, কিন্তু মিম সারাটাক্ষণ রুমের মধ্যে নিজেকে বন্দি করে রাখে আর কান্না করে। মিমের আম্মু ওর এই অবস্থা দেখতে পারছে না, তাই ওর আব্বুকে বলে কিছু একটা করার জন্য। ওর আব্বু মিমের সাথে কথা বলার চেষ্টা করলে মিম কোনো কথা বলে না। সেদিন মিমের আম্মুর রুমে এসে দেখে মিম কান্না করছে। তখন আম্মু ওর কাঁধের ওপর হাত রাখতেই ও আম্মুর দিকে তাকায়। তখন আম্মু বলতে শুরু করে, মামুনি, কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো?
যে ছেলেটা তোমাকে ভালোবাসে না, শুধু তোমার টাকার জন্য ভালোবেসেছিল, বা তাকে তুমি মনে করে এইভাবে কষ্ট কেন পাচ্ছ? তুমি ওকে ভুলে যাও। তোমার আব্বু ঠিকই বলেছিল, ওই ছেলেটা তোমাকে ভালোবাসে না। দেখো, ওর থেকে ভালো ছেলের সাথে আমরা তোমাকে বিয়ে দিব। সে তোমাকে অনেক হ্যাপি রাখবে। তাও এখন কান্না থামাও। অনেক কান্নাকাটি করেছো, এখন তো আমাদের কথাটা একটু চিন্তা করো। তোমার আব্বু তো তোমাদের রিলেশনটা মেনে নিতে চেয়েছিল, কিন্তু ছেলেটা তোমার যোগ্য ছিল না, তাই সেটা প্রমাণ হয়ে গেল। এখন কান্নাকাটি না করে একটু নিজেকে স্বাভাবিক করো। যে তোমাকে ভালোবাসে না, তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। মিমের আম্মু কথাগুলো বলতে মিম আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ওর আম্মুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে লাগলো। তখন আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওকে সান্ত্বনা দিতে লাগলো। আর মিম বলতে লাগলো, আম্মু, আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি ওর মতো একটা ফ্রডকে ভালোবেসে। আমি বুঝতে পারিনি ওর এতটা বাজে একটা ছেলেও, যে কিনা টাকার জন্য আমার ভালোবাসাটাকে এইভাবে খেলবে আমার নিয়ে। আমি ভুল করেছি তোমাদের কথা না শুনে। আব্বু ঠিক বলেছিল, ও আমার ভালোবাসে না, ও আমার টাকাকে ভালোবাসে। তোমরা আমায় মাফ করে দিও। আমি তোমাদের কথা না শুনে ওর মতো একটা ছেলেকে ভালোবেসেছি। কি করব আমি বলো? ভালোবাসা তো আর বলে কয়ে হয় না, এমনি হয়ে যায়। তাই ভুল করে ওর মতো একটা বাজে মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। মামুনি, যেটা হবার হয়ে গেছে। এখন আর কান্না করে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। এখন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো। দেখো, ওর মতো ছেলে অনেক আসবে যাবে, কিন্তু লাইফটাকে এভাবে কষ্ট দিয়ে ভরে ফেললে তো হবে না। নিজেকে স্বাভাবিক লাইফে ফেরানোর চেষ্টা করো। আর তোমার আব্বু তোমার জন্য তার বন্ধুর ছেলেকে সিলেক্ট করেছে। কিছুদিন পরেই সে দেশে আসছে। তুমি যদি চাও, ওর সাথে দেখা করতে পারো। তোমার আব্বু বলেছে তোমাকে কোনো প্রেশার ক্রিয়েট করবে না, তোমাকে সময় দিবে। এখন দেখো, তোমার আব্বু তোমার কথা কত ভাবে, যে তোমাকে কোনো প্রেশার দিতে চায় না। ইচ্ছে হলে তোমার আব্বুর কথাটা মেনে নিও। দেখো আম্মু, মামুনি, তোমার আব্বু তো সবসময় তোমার ভালোটাই চায়, তাই না? সেই জন্য তোমাকে সময় দিতে চায়। আর দেখো, ছেলেটা খুব ভালো, খুব বড় একজন ডক্টর, তোমাকে খুব হ্যাপি রাখবে। আমরা তো তোমার সব কথা শুনি, তাই তুমি আমাদের এই কথাটা অন্তত রাখো, সারা জীবন সুখে থাকতে পারবে। আম্মু মিমকে অনেক বোঝাতে লাগলো, কিন্তু চাইলেও মিম ঈশানকে ভুলতে পারছে না। ওকে নিজের মন থেকে সরাতে পারছে না। অন্যদিকে ঈশানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মিমকে এভাবে দূরে সরিয়ে দিয়ে প্রতি রাতে ও নীরবে চোখের জল ফেলে। কাউকে বলতেই পারছে না মিমকে কতটা ভালোবাসে। মিম যে ওর জীবন থেকে হারিয়ে যাচ্ছে, সেটা ঈশান বুঝতে পারছে। এই বিষয়টা শুধু ওর ফ্রেন্ড মেহেদি জানে, তাই বারবার এসে ওকে সান্ত্বনা দেয়। কিন্তু এখন আর কোনো সান্ত্বনা ওর কলিজা ঠান্ডা হওয়ার নয়। এভাবে দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। এর মাঝে মিম নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলে একটু একটু ফিরে আসতে পারছে। তাই স্বাভাবিক থাকতে বান্ধবীদের সাথে নানান জায়গায় ঘোরাফেরা করে আর নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে ঈশান শত চেষ্টা করেও মিমের স্মৃতি ভুলতে পারছে না। রাত হলে মিমের স্মৃতিগুলো ওকে চারদিক থেকে ঘিরে ধরে, তাই কোনোভাবেই ওকে ভুলে থাকা সম্ভব না। তাই দুজন চোখের জল ফেলে। ঈশান একদিন কলেজ থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। পকেটের টাকাও নেই আর রাস্তায় কোনো রিক্সাও দেখা যাচ্ছে না, তাই আর উপায় না পেয়ে হেঁটেই বাসার দিকে যাচ্ছিল। কিছুটা আসতেই ওর ছোট বোনের বান্ধবীর সাথে দেখা হয়। মিহির বান্ধবী রিয়া ঈশানকে দেখে রিক্সাওয়ালাকে রিয়া বলে, এই মামা, ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়াও তো। রিক্সাওয়ালা রিয়ার কথা মতো ঈশানের সামনে গিয়ে রিক্সাটা দাঁড় করায়। তখন ঈশানও থেমে যায় আর সামনের দিকে তাকাতেই দেখে মিহির বান্ধবী রিয়া। তখন ঈশান বলে, আরে রিয়া, তুমি? হ্যাঁ ভাইয়া, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। কিন্তু আপনি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন এই রোদ্রে? বাসার দিকে যাচ্ছিলাম। আসলে কোনো রিক্সা পাইনি তো, তাই। ও আচ্ছা ভাইয়া, আমি এদিক দিয়ে যাচ্ছি, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যাব। আরে না না, আমি চলে যেতে পারবো। আর তাছাড়া একটা না একটা রিক্সা পেয়ে যাব। তুমি চলে যাও। ভাই, আমি কিন্তু বুঝতে পেরেছি আপনি আমার সাথে কেন যেতে চাচ্ছেন না। দেখেন, আমি তো আপনার বোনের মতো, তাই না? কেউ কিচ্ছু ভাববে না। আর কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমাদের বসে থাকলে তো চলবে না। আপনি এইভাবে হেঁটে যাবেন, সেটা কখনো হয় নাকি? উঠুন। আরে না আপি, তুমি যাও, আমি চলে যেতে পারবো।
ও, বুঝতে পেরেছি। আপনি আমাকে নিজের বোন ভাবেন না, তাই তো? আরে না না, তুমি কি বলছো? তাহলে আমার সাথে যেতে সমস্যা কোথায়? যদি বোন ভেবেই থাকেন, তাহলে আমার সাথে চলুন। রিয়ার জোরাজুরিতে ঈশান আর উপায় না পেয়ে রিস্কায় উঠে যায় আর ওর থেকে একটু চেপে বসে। কিছুটা যেতেই রিয়া খেয়াল করলো ঈশান কেমন যেন ওর থেকে চেপে বসেছে। ভাইয়া, এবার চেপে বসাচ্ছেন কেন? পড়ে যাবেন তো। না না, আমি ঠিক আছে। ঠিক আছে বললেই হলো। শেষে পড়ে হাত পা ভাঙলে তো লাস্টে আমাকে দৌড়ে আবার হসপিটালে নিয়ে যেতে হবে। এদিকে এগিয়ে আসুন। রিয়া কথাটা বলেই ঈশানের হাতটা ধরে ওর দিকে নিয়ে বসালো। আর কিছুটা দূরে আসতেই রিয়া খেয়াল করলো ঈশানের মুখটা কেমন মলিন, তাই ও বলতে লাগলো, ভাইয়া, আপনার মুড আপ? আরে না, তাহলে কথা বলছেন না কেন? আমি এমনিতেই কথা কম বলি। আমি কিন্তু মিহির কাছে তেমনটা শুনিনি। শুনেছি আপনি অনেক কথা বলেন, আর কথা বলতে শুরু করলে থামেনি না। কিন্তু এখন আমার সাথে কথা বলতে কি আপনার খারাপ লাগছে? আমি কি দেখতে এতটাই বাজে যে আমার সাথে একটু কথা বলা যায় না? আরে না না, কি বলছো? আসলে এমনিতেই আর কি কথা বলবো ভেবে পাচ্ছি না। ওরা কথা বলতে লাগলো। অন্যদিকে সেই একই রাস্তা দিয়ে মিম ওর বান্ধবীর সাথে গাড়িতে করে আসছিল। মিমের বান্ধবী নীলা গাড়ি ড্রাইভ করছিল আর মিম বসে সামনের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল। কিছুটা দূরে আসতেই হঠাৎ করে ও খেয়াল করলো সামনের দিক থেকে ঈশানের মতো একটা ছেলে রিস্কায় একটা মেয়ের পাশে বসে যাচ্ছে। সেটা দেখে মিম ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলো। ও বুঝতে পারলো এটাই ঈশান। তাই মিম নীলাকে বলল, নীলা, গাড়িটা ওই রিক্সার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাও। এবার নীলাও খেয়াল করলো ওটাই ঈশান। আর নীলা অনেক আগে থেকেই ঈশান আর মিমের রিলেশন সম্পর্কে জানে। এবার মিমের কথা মতো নীলা ওদের রিস্কাটা সামনে নিয়ে গিয়ে দাঁড়ালো। তখন রিস্কাওয়ালা রিস্কাটা থামিয়ে দিলে মিম তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে ঈশানের সামনে দাঁড়াতেই ঈশান রিস্কা থেকে নেমে দাঁড়ালো। রিয়া বিষয়টা বুঝতে পারল না, তারপরও রিস্কা থেকে নেমে দাঁড়ালো। ঈশান কিছু বুঝে ওঠার আগেই মিম ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিয়ে বলতে লাগলো, লম্পট ছেলে কোথাকার, তোর কয়টা মেয়ে লাগে হ্যাঁ? ও, বুঝতে পেরেছি। যেই দেখলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারছিস না, সেই অন্য একটা বড়লোকের মেয়ে পটালি। এটাকে আবার কতদিন ধরে পটিয়েছিস বলতো? ও কি আমাদের থেকেও বড় লোক? মিমের এরকম উল্টোপাল্টা কথা শুনে রিয়া বুঝতে পারল এখানে কিছু একটা গন্ডগোল আছে। তাই ও বলতে লাগলো, আপু, আপনি ভুল করছেন। আমি ওনার। থাক, আমাকে আর কিছুই বোঝাতে হবে না তোর। ও তো তোমাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে, তাই তো? যে রাস্তায় কেউ এইভাবে দেখে ফেললে বলতে যে তুমি ওর কাজিন কিংবা ফ্রেন্ড, তাই তো? সেটা আমাকে আর বোঝাতে হবে না। দেখো, তুমি হয়তো ছোট মানুষ, তাই ওর মিথ্যে মায়ায় পড়ে গেছো। ওর মায়ায় পড়ে ওর প্রেমে ডুবে গেছো, কিন্তু তুমি জানো না ও কত বড় দুশ্চরিত্র, লম্পট ছেলে, কতটা লোভী। সেটা শুধু আমিই জানি। ও একটা ফ্রড, একটা চিটার। আসলে জানিস তো, তোদের মতো ছোট লোককে কখনো পা থেকে বুকে জড়িয়ে নিতে নেই। তাহলে তোরা সেই বুকেই ছুরি মারিস। আব্বু ঠিকই বলেছিল, তোর কোনো যোগ্যতা ছিল না আমায় ভালোবাসার। তারপরেও আমি ভুল করেছিলাম তোর মতো একটা ছোট লোককে ভালোবাসে। আজকে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আমি বললাম তোর কখনো ভালো হবে না। আর আপু, তুমি ওর মিথ্যে মায়ায় পড়ো না। হয়তো অলরেডি পড়ে গেছো, কিন্তু এখনো সময় আছে। ওর থেকে দূরে থাকো, তাহলে বাঁচতে পারবে। ও হয়তো তোমার টাকা পয়সাগুলো তোমার থেকে নেবে, কিন্তু তোমার শরীরটাকে নোংরা করে ছাড়বে। মিম কথাগুলো বলেই রাগে ফসে। এর মাঝে নীলা গাড়ি থেকে বেরিয়ে এসে তারপর চারপাশে তাকাতেই দেখলো রাস্তায় অনেক লোক জড়ো হয়ে গেছে। এর মাঝে মেহেদি কিছুটা দূর থেকে রাস্তার মাঝে এরকম ভিড় দেখে তাড়াহুড়ো করে এসে ভিড় ঠেলে বিষয়টা দেখে ফেলে। তারপর তৎক্ষণাৎ বুঝতে পারে কি হয়েছে। এদিকে নীলা এসে মিমের হাত ধরে টানতে টানতে ওকে সেখান থেকে নিয়ে যায়। আর ঈশান মাথাটা নিচু করে রইল। তারপর মেহেদি ওর দিকে আসলে ঈশান চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে যায়। আর নীলা মিমকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় আর মেহেদি ভাবতে থাকে, সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে দুটো ভালোবাসার মানুষ এইভাবে দূরে সরে যাচ্ছে। ওরা দুজন দুজনকে কতই না ভালোবাসে। হুম হুম। কিন্তু এইভাবে সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে এত সুন্দর একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে। না না, এটা কিছুতেই হতে পারে না। ঈশান হয়তো মিমের ভালোর জন্য ওকে দূরে সরিয়ে দিবে, কিন্তু মিমকে দূরে সরিয়ে দিয়ে ঈশান যেমন ভালো থাকতে পারবে না, তেমনি মিমও ভালো থাকতে পারবে না। তাই আমাকে কিছু একটা করতে হবে। মিম হয়তো সারা জীবনই ঈশানকে ভুল বুঝবে আর ঘৃণা করে যাবে, কিন্তু ঈশানের নিঃস্বার্থ ভালোবাসা, সেটার কি হবে? এই জন্য আমাকে কিছু একটা করতে হবে। আমাকে মিমের সাথে
কথা বলতে হবে। নীলা মিমকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল আর ফুপিয়ে কান্না করতে লাগলো। আর নীলা ওকে বোঝাতে লাগলো। এর মাঝেই মেহেদি দেখে মিমদের গাড়িটা এখনো আছে। তখন মেহেদি গাড়ির সামনে গিয়ে তারপর দরজায় টোকা দিতেই নীলা জানালার গ্লাসটা নামিয়ে দিয়ে বলে, কে আপনি? আপু, আমি ঈশানের ফ্রেন্ড। আমার মিম আপুর সাথে কিছু কথা আছে। ও, আপনি ওই ফ্রডটার বন্ধু? আপনার আবার মিমের সাথে কি কথা? আমি জানি আপনারা এখন না জেনে না শুনেই ঈশানকে একটা ফ্রড, দুশ্চরিত্র, লম্পট ছেলে ভাববেন। তাতে সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে আগে সত্যিটা জানাতে চাই। প্লিজ আপু, একটু সময় দিন আমাকে। তারপর আপনারা যা বলবেন আমি শুনব। আমার আপনার সাথে ইম্পর্ট্যান্ট কিছু কথা বলার আছে। আপু, তুমি সবটা জানো না, সত্য না জেনেই ওকে ভুল বুঝছো। আমি আর কিছুই বুঝতে চাই না। আমার সম্পর্কে সব ভুল ধারণাগুলো ভেঙে গেছে। ও যে কেমন সেটা আমি জেনে গেছি। না, তুমি জানো না ও কীরকম, আর জানার চেষ্টাও করনি। তুমি এই কয়েকটা দিন ধরে ওকে শুধু ভুলই বুঝেই আসছো। আর আমি চাই না তুমি সারা জীবন ওকে ভুল বুঝে এভাবে ঘৃণা করে যাও। তাতে তোমাদের নিঃস্বার্থ ভালোবাসাটা ঘৃণায় চাপা পড়ে যাবে। তুমি তো ওর থেকে দূরে সরে যাবে, আর ঈশানও তোমাকে দূরে সরিয়ে ভালো থাকার চেষ্টা করবে, কিন্তু সারা জীবন কান্না করে যাবে। পারবে না তোমাকে ছাড়া সুখে থাকতে, আর তুমিও পারবে না ঈশানকে ছাড়া থাকতে। মানে, আপনি কি বলতে চাইছেন কি ঈশান যেটা করেছে সেটা মিথ্যে? তার জন্য আমাকে একটু সময় দিন। আমি তো বললাম আপনাদেরকে সব কিছু বলবো, তাই প্লিজ একটু সময় দিন। ঠিক আছে, আপনি গাড়িতে উঠুন। মেহেদি গাড়ির পেছনের সিটটায় গিয়ে বসতেই নীলা ড্রাইভ করতে লাগলো। আর মিম বারবার নাক টেনে যাচ্ছে। নীলা মিমকে বারবার টিস্যু দিচ্ছে ও সেটা নাকের জলে চোখের জলে এক করছে। মেহেদির খারাপ লাগছে ওদের দুজনকে এইভাবে আলাদা হয়ে যেতে দেখে। মিম কিছুতেই মেনে নিতে পারছে না ঈশানের পাশে ওই মেয়েটাকে। আর ও ভাবতে শুরু করেছে হয়তো ওই মেয়েটার সাথে ঈশানের রিলেশন আছে, আর ঈশান হয়তো সত্যি ওকে টাকার জন্য ভালোবেসেছিল। কিছুক্ষণের মধ্যে ওরা একটা নির্জন জায়গায় চলে আসে। তখন নীলা গাড়িটা থামিয়ে দিলে সবাই গাড়ি থেকে নেমে যায়। তখন নীলা বলতে শুরু করে, হ্যাঁ, আপনি যেন কি বলতে চাইছিলেন এখন বলুন। সেদিন ঈশানের মিমের আব্বুর সাথে কি কথা হয়েছে ঘটনাটা ওদের মেহেদি সবটা বলল। আর ঈশান কেন এভাবে মিথ্যে কথা বলেছে সেটাও বলল। সব শুনে মিম নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলতে লাগলো। মিম বারবার ফুপিয়ে উঠছে। মেহেদি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো, আপু, এই কথাগুলো ঈশান আমাকে বলতে বারণ করেছিল, কিন্তু আমি আপনাকে না বলে থাকতে পারলাম না। কারণ আমি চাই না আপনি ঈশানকে শুধু ভুল বুঝেন আর ওকে যেখানে দেখেন সেখানে এভাবে ছোট করেন। আমি সবটা দেখছি। যে মানুষটা আপনাকে এতটা ভালোবাসে আর আপনি যাকে এতটা ভালোবাসেন, সে মানুষটা আপনার কাছেই এইভাবে ছোট হয়ে যাচ্ছে। তাই আমি আর না বলে থাকতে পারলাম না। আপনি হয়তো ঈশানকে খুব বাজে ভাবছেন, কিন্তু ওর হাতে কিছু করার ছিল না। ও শুধু আপনার সুখের কথা ভেবে আপনি অন্য কোথাও আপনার আব্বুর পছন্দের বিয়ে করে নিলে সুখে থাকতে পারবেন, সেই কথা ভেবে ও আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আর আজকে যে মেয়েটার সাথে ওকে দেখলেন, ওই মেয়েটা ওর ছোট বোনের বান্ধবী। ঈশান এমন কোনো ছেলে নয় যে আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যাবে। ঈশান যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। এখন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার আর কিচ্ছু করার নেই। আপনার আব্বু ঈশানকে কতটা অপমান করেছে, সেদিন সব কিছু ভেবেই ঈশান এভাবে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মেহেদি কথাগুলো বলেই মিমের দিকে তাকিয়ে রইল। আর মিম জোরে জোরে কান্না করে দিল। মেহেদি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলে গেল। মিম কান্না করতে করতে সেখানে বসে পড়ল। তখন নীলা ওর পাশে বসে ওকে এক হাতে জড়িয়ে ধরতেই মিম ওকে চাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আর বলতে লাগলো, দেখেছিস নীলা, আমি বলেছিলাম না আমার জানটা আমায় এভাবে কষ্ট দিতে পারে না। ও মিথ্যে বলেছে। আমার প্রথমেই মনে হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি ও আমাকে এতটা ভালোবাসে যে আমার সুখের জন্য এইভাবে আমার ছেড়ে যাবে। আ- আমাকে ওর প্রতি মিথ্যে ধারণা দিয়ে আমাকে ছেড়ে চলে যাবে। আমি কি করলাম এটা? আমি ওকে কতটা কষ্ট দিলাম। আর আমার আব্বু এসব কি করলো? আমি যাকে এতটা ভালোবাসি সে আমার কাছ থেকে তাকে কেড়ে নিতে চাইলো। শান্ত হ, কান্না করিস না।
প্লিজ শান্ত হো, দেখ সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না নীলা। আমি আমি কি করে শান্ত হব তুই বলতে পারিস? যাদেরকে আমি এতটা ভালোবাসি তারা আমার সাথে এরকমটা করলো। আমার আব্বু, যাকে কিনা আমি অন্ধের মতো বিশ্বাস করি, সে কিনা আমার জানটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইলো। এসব শোনার পর আমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। ওই দিনই আমি মরে গেলে ভালো হতো। আমি অন্তত এই শব্দগুলো শুনতে পেতাম না তাহলে। আমার আব্বু, সে আমার ভালোবাসাকে, আমার ভালোবাসার মানুষটাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছে। দেখ এখন তো পরিষ্কার যে ঈশান তোকে সত্যি ভালোবাসে, আর ও এরকমটা করেনি। তোর আব্বুর ঈশানকে অপমান করেছিল, আর ঈশান তোর কথা ভেবেই তোর জীবন থেকে সরে দাঁড়াতে চেয়েছিল। তুই তোর আব্বুর সাথে কথা বল। আমাকে আব্বুর সাথে কথা বলতে হবে। উনি কেন আমার আমার ভালোবাসাটাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইলো? আমাকে তো সেটা জানতেই হবে। এক পর্যায়ে নীলা মিমকে বুঝিয়ে তারপর ওর বাসার সামনে নামিয়ে দিয়ে বাসায় চলে যায়। মিম দৌড়ে বাসার ভেতরে ঢুকে গেল আর ওর আব্বুকে ডাকতে শুরু করলো। আব্বু, আব্বু কোথায় তুমি? মিম চিৎকার করে ওর আব্বুকে ডাকতে লাগলো, কিন্তু ওর আব্বু বাসায় নেই। ওর চিৎকার চেঁচামেচিতে কাজের লোক আর মিমের আম্মু দৌড়ে আসলো। আর আম্মু মিমের চোখের পানি দেখে আর ওকে এইভাবে রাগান্বিত অবস্থায় দেখে বলতে লাগলো, কি হয়েছে মামুনি? তুমি কান্না করছো কেন? আর কি হয়েছে? তোমার আব্বুকে এইভাবে ডাকাডাকি করছো কেন? কি হয়েছে আমাকে বলো। আগে বলো আব্বু কোথায়? আব্বুকে ডাকো, আব্বুর সাথে আমার কথা আছে, সবই জানতে পারবে। মামুনি, তোমার আব্বু অফিসে, বাসায় নেই। তুমি আব্বুকে ডাকো, আমার আব্বুর সাথে বোঝাপড়া আছে। এক্ষুনি আব্বুকে বাসায় আসতে বলো। কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। আমি বললাম না আব্বুকে ডাকো। তুমি আমার কথা শুনবে নাকি আমি কিছু করতে হবে আমায়? কথাটা বলেই মিম ওর সামনে থাকা একটা ফুলদানি ভেঙে ফেললো। আম্মু ওর রাগান্বিত চেহারা দেখে বুঝতে পারলো ও খুব রেগে আছে। তাই আর উপায় না পেয়ে ওর আব্বুকে ফোন দিয়ে সবটা বলতেই ওর আব্বু বাসার দিকে রওনা দেয়। মিম হাতের কাছে যা পায় তাই ভেঙে ফেলছে আর জোরে জোরে কান্না করছে। আম্মু ওর সামনে যেতে গেলে বারবার বলছে, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে আমি নিজের কোনো ক্ষতি করে দেব। তোমরা কেউ আমায় ভালোবাসো না, সবাই শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে আমার আমার কাছে আসবে না একদম। রিস মামুনি, এরকম পাগলামি করো না। কি হয়েছে আমাকে বলো। আমাকে বলো কি হয়েছে, কে কি বলেছে? তোমাকে কে ভালোবাসে না? আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি। আম্মু, থাকার মিথ্যে বলতে হবে না। তোমরা আমায় কতটা ভালোবাসো সেটা আমার জানতে বাকি নেই। আর এইসব কথা বলে আমায় আর সান্ত্বনা দিতে হবে না প্লিজ। মিথ্যে নাটক বন্ধ করো, আমার সাথে করো না আর এমন। মিম কথাগুলো বলছে, কান্না করছে আর হাতের কাছে যা পারছে তাই এদিক ওদিক ছুঁড়ে মারছে। ওর আম্মু ভয়ে চুপসে আছে। একটু পর ওর আব্বু বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভিতরে ঢুকতেই দেখতে পায় মিম ভাঙচুর করছে। তখন ওর আব্বু এসে বলতে শুরু করে, মামুনি কি হয়েছে? তুমি এইভাবে রেগে আছো কেন? আর বাসায় কি অবস্থা করছো? বলো কি হয়েছে? মিম আব্বুর দিকে তাকায় বেশ রাগী চোখে, তাকিয়ে বলতে শুরু করে, কি হয়েছে সেটা তো আমার থেকে ভালো তুমিই জানো। এরকম নাটক করো না তো এখন। তুমি ঈশানকে কি বলেছো? আমার টাকার জন্য ও আমায় ভালোবাসে? ভালোবাসাটাকে টাকা দিয়ে ছোট করতে চেয়েছিলে আর ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। মিম কান্না করতে করতে ওর আব্বু ঈশানকে যা যা বলেছে সবটা ও বলল। সব শুনে ওর আব্বু বলতে লাগলো, দেখো মামুনি, ওই ছেলেটা তোমার জন্য পারফেক্ট নয়। ও তোমার যোগ্য না। তোমার পাশে দাঁড়ানোর মতো কোনো অ্যাবিলিটি বা পার্সোনালিটি ওর কিছুই নেই। তাই তুমি ওকে ভুলে যাও। আব্বু, তুমি না আমায় ভালোবাসো, তাহলে যে আমায় ভালোবাসে, আমি যাকে ভালোবাসি, তুমি আমার আমার থেকে তাকে কেড়ে নিতে চাইলে। তোমার কাছে টাকাটাই সব, আমার ভালোবাসাটা কিছু নয়। তুমি টাকার জন্য ওকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। আর কি বলছো ও আমার জন্য পারফেক্ট না? তুমি যদি এসব ভেবে থাকো তাহলে আমার জন্য পৃথিবীর কেউ পারফেক্ট না। তোমার কাছে টাকাটাই বড়, আমার জীবনে মূল্য নেই কোনো। আমি যদি আমার ভালোবাসার জন্য নিজের জীবনটা শেষ করে দিই তাহলে তোমার কাছে আমার কিছু যায় আসে না, তাই না? তোমার কাছে তো টাকাটাই সব, তাই না? দেখো মামুনি, পাগলামি করো না। আমি তো বললাম ওই ছেলেটা তোমার জন্য না। মিমের আব্বু কথাগুলো বলে শেষ করার আগেই মিম বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, ওই আমার জন্য পারফেক্ট। তুমি কি বলতে চাইছো? যাকে ভালোবাসি সে যদি আমার জন্য পারফেক্ট না হয় তাহলে পৃথিবীর কেউ আমার জন্য পারফেক্ট না। যাকে কখনো দেখিনি, ভালোবাসতে পারবো না, তাকে বিয়ে করে তার সুখী হব তার সাথে, তুমি সেটা ভাবলে কি করে? তুমি একটা কথা বলো তো,
আম্মুর সাথে তুমি কি ভালোবেসে বিয়ে করেছিলে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তোমাদের? আমার তো মনে হয় না তোমাদের রিলেশনের মধ্যে কোনো দিন ভালোবাসা ছিল বা আছে, যেটা আমি আম্মুকে দেখে বুঝতে পারি। কারণ তুমি সব সময় শুধু এই ব্যবসা নিয়ে বিজি থাকো, আম্মুকে একটুও সময় দাও না। আর তুমি আমার ভালোবাসার মর্ম কি বুঝবে? মামনি, আমার কথা শোনো। আমি তো বললাম ও তোমার জন্য পারফেক্ট না। আমি ওর থেকে ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিব। কথাটা বলেই মিমের আব্বু ওর দিকে এগোতে গেলে মিম বেশ রেগে যায় আর বলে, একদম আমার কাছে আসবে না, তাহলে আমি নিজের কোনো ক্ষতি করে দেব। দেখো মামনি, পাগলামি করো না, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, একদম আমার কাছে আসবে না, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তুমি তুমি আমার ঈশানকে দূরে সরিয়ে দিয়েছো আমার কাছ থেকে। তুমি তুমি আমায় বলতে পারতে তুমি ওকে কখনোই মেনে নিতে পারবে না, তাহলে আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যেতাম, যেন তোমার আমাদের মুখটাও দেখতে না হয়। কিন্তু তুমি তো এটা করলে না আব্বু। তুমি কেন এমনটা করলে? আমার ভালোবাসাটাকে আমার কাছে ছোট করে দিলে, আমার পায়ের ধুলার সমান করে দিলে। কেন করলে তুমি এমনটা? আব্বু, তুমি জানো ও কতটা কষ্টে আছে? ওর কথা বাদ দিলাম, কারণ ও তো তোমার কাছের মানুষ না কোনো। তুমি আমার কষ্টটা দেখতে পাচ্ছ না? দেখবেই বা কি করে? তুমি তো আমায় ভালোই বাসনি। মামনি, তুমি ভুল বুঝছো। আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই তোমার ভালোর জন্য। মিমের আব্বু কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই মিম বলতে লাগলো, মিথ্যে ভালোবাসা দেখাতে হবে না। তুমি আমায় কতটা ভালোবাসো সেটা আমার জানতে বাকি নেই। আমাকে যদি ভালোবাসতে তাহলে আমার ভালোবাসাটাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে পারতে না? যাদেরকে আমি অন্ধের মতো বিশ্বাস করি তারা আমার সাথে এরকম করে, এসব শোনার আগে আমি মরে গেলেও আমি এটা জানতে পারতাম না যে আমার আব্বু আমার ভালোবাসাটাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। কথাটা বলে মিম কান্না করতে করতে পেছাতে লাগলো। এবার মিমের আব্বু ওর দিকে এগোতে গেলেই ও বলতে লাগলো, একদম আমার কাছে আসবে না, সত্যি আমি নিজে কোনো ক্ষতি করে দেব। দেখো মামনি, পাগলামি করো না। আমি বলছি তো, আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমায় কতটা ভালোবাসা আমার জানতে বাকি নেই। এর থেকে আমার মরে যাওয়াটা ভালো ছিল। আমি এখনো কেন বেঁচে আছি? মিম পেছাতে পেছাতে ডাইনিং টেবিলের কাছে চলে গেল, তারপর একটা ছুরি হাতে নিয়ে বলতে লাগলো, এসব শোনার আগে আমার মরে যাওয়া ভালো ছিল। আমি নিজেকে মুক্তি দিয়ে দেবো, যাতে তোমার আর আমার ভালোবাসাটা নিয়ে এভাবে মিথ্যে নাটক করতে না হয়। দেখো মামনি, পাগলামি করো না। ছুরিটা ফেলে দাও, আমি বলছি। আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ ফেলে দাও। আব্বু, আমার জন্য তোমাদের আর টেনশন করতে হবে না। তোমরা যাতে ভালো থাকতে পারো আমি সেই ব্যবস্থাই করছি। মিম কথাটা বলেই ওর বাঁ হাতে একটা জোরে সরে পোজ দিল, আর সাথে সাথে হাতটা কেটে গিয়ে ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। মিম ব্যথায় কুকিয়ে ওঠে। আহ! মিমের হাত থেকে আপনা আপনি ছুরিটা পড়ে গেল, আর ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মিমের আব্বু আম্মু এমন কিছু দেখে সাথে সাথে চিৎকার দিয়ে ওর কাছে এগিয়ে গেল। মামুনি, এই তুমি কি করলে? মিম, মিমের আব্বু আম্মু চিৎকার দিয়ে ওর কাছে যায়, আর ততক্ষণে হাত দিয়ে রক্ত পড়ছে, যার কারণে ওর মাথাটা তৎক্ষণাৎ চক্কর দিয়ে ওঠে। আর ও পড়ে যেতে গেলে আব্বু গিয়ে ওকে ধরে ফেলে, আর ওর মাথাটা কোলের উপর নিয়ে পড়তে শুরু করে। মামনি, এটা তুমি কি করলে? কথা বলো। দেখো, তাকাও আমার দিকে। আমি তোমার কিচ্ছু হতে দেব না। মিম একটা শুকনো হাসি দিয়ে বলতে শুরু করলো, আব্বু, তুমি আর আমাকে বাঁচানোর চেষ্টা করো না। আমি মরে গেলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আমি বেঁচে থাকলে তো ঈশানকে ছাড়া বাঁচতে পারবো না আমি। আর তুমি ঈশানকে কখনোই আমার হতে দেবে না। তার থেকে বরং আমি মরে যাই, তোমরা বেঁচে যাও, আর ঈশানও বেঁচে যাক, যে কিনা আমাকে এতটা ভালোবাসার পরেও এভাবে দূরে সরিয়ে দিল আমায়। মামুনি, তোমার আব্বু যাই বলুক, আমি তোমাদের মেনে নিব, তোমার বিয়ে দিব। তোমার আব্বু না মানলে আমি তোমাদেরকে মিলিয়ে দিব। তুমি এরকম একটা কাজ কেন করতে গেলে? দেখো, সব ঠিক হয়ে যাবে। তোমার আব্বু যাই বলুক, আমি তোমাদের এক করব। আম্মু, সেই ভাগ্যটা হয়তো আমার আর নেই। তবে তোমরা কোনো টেনশন করো না, আমি মরে গেলে আব্বুর বেশি ক্ষতি হবে না, বেশি কিছু হবে না। তার কাছে তো আমার থেকে টাকাটাই অনেক বড়। মামনি, তুমি এসব কি বলছো? মিম কিছু বলতে গিয়েও বলতে পারল না, ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। এবার মিমের আম্মু বলতে লাগলো, ওগো, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। না না, আমার মেয়ের কিছুই হবে না। আমি ওর কিচ্ছু হতে দিব না। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না।
কথাটা বলে মিমের আব্বু ওকে কোলে তুলে নেয়। তারপর বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠিয়ে দিতেই এবার আম্মু গাড়িতে উঠে মিমের মাথাটা কোলের ওপর নেয় আর আব্বু গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আধ ঘন্টার মধ্যে ওরা একটা হসপিটালে চলে আসে। তারপর আব্বু আবার ওকে কোলে নিয়ে দৌড়ে হসপিটালের ভেতরে ঢুকে যায় আর চিৎকার করতে থাকে। ডক্টর, নার্স। আব্বু কয়েকবার চিৎকার দিতেই একজন ডক্টর আর কয়েকজন নার্স আসে। আর মিমের এমন অবস্থা দেখে দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে আনতেই মিমের আব্বুকে শুইয়ে দেয়। ডক্টর, আমার মেয়েকে বাঁচান। নার্স, কুইক অপারেশন থিয়েটার রেডি করো, জলদি অপারেশন করতে হবে। নার্স মিমকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যেতে থাকে। তখন ডক্টর চলে গেলে মিমের আব্বু ওনাদের পেছন পেছন যায়। আব্বু আম্মু অপারেশন থিয়েটারের সামনে আসতেই ডক্টর বলে, আপনারা আর আসবেন না। ডক্টর, আমার মেয়েকে বাঁচান। ওর যেন কিছু না হয়। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। কথাটা বলেই ডক্টর ভেতরে চলে যায় আর অপারেশন শুরু হয়। অন্যদিকে ঈশান সেখান থেকে বাসায় চলে আসে। ঈশান ঠিক করেছে আর এই শহরে থাকবে না। এই শহরে থাকলে বারবার ওর মিমের সাথে দেখা হবে আর মিম নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর ওকে বারবার ভুল বুঝেই যাবে। আর ঈশান নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ওকে ছেড়ে দূরে থাকাটা ঈশানের পক্ষে সম্ভব না। তাই এই শহর থেকে গেলে হয়তো কিছুটা দূরে থাকতে পারবে। কথাগুলো ভেবে ঈশান আর দেরি না করে তৎক্ষণাৎ নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে চলে যায়। তারপর একটা বাসে উঠে অজানা গন্তব্যের দিকে রওনা দেয়। যাওয়ার সময় আম্মু আর বোন ঈশানকে অনেক জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে। তখন ঈশান বলেছে পরে বলবে। অন্যদিকে মিমের আম্মু কান্নাকাটি করে এই ঘটনাটা নীলাকে বলে ও তৎক্ষণাৎ ঈশানের বাসায় চলে যায়। গিয়ে দেখে ঈশান বাসায় নেই। ও আম্মুকে জিজ্ঞেস করলে কিছু বলতে পারে না। নীলা ভেবেছিল ঈশানকে এই বিষয়টা বলা দরকার, কিন্তু ঈশানকে বাসায় না পেয়ে নীলা হসপিটালে চলে যায়। এর মাঝে মিমের বাকি সব ফ্রেন্ডগুলো হসপিটালে চলে আসে আর অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু অপারেশনটা এখনও থামেনি। 2 ঘন্টা হয়ে গেছে। ডক্টর বেরিয়ে আসে। তখন মিমের আব্বু বলে, ডক্টর, আমার মেয়ে। দেখেন, ওনার শরীর থেকে অনেক ব্লাড বের হয়ে গেছে, তাই ওনাকে 2 ব্যাগ ব্লাড দিতে হবে। জলদি আপনারা এবি পজিটিভ ব্লাড জোগাড় করুন। ডক্টর, আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। আপনি আমার শরীর থেকে রক্ত নিন। আপনি আমার সাথে আসুন। নীলা রক্ত দিতে চলে যায়। অন্যদিকে ঈশান বাসের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে। ঈশানের আম্মু আর বোন অনেকবার জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে, কিন্তু ঈশান কিছুই বলেনি, শুধু বলেছে পরে জানাবে। ঈশান ওর আব্বু আম্মু আর বোনকে বলেছিল সাথে যেতে, কিন্তু ওরা বিষয়টা জিজ্ঞেস করলেই ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে আরও 1 ঘন্টা পর মিমের অপারেশনটা শেষ হলে ডক্টর বেরিয়ে আসে। তখন মিমের আব্বু বলতে শুরু করে, ডক্টর, আমার মেয়ে। দেখুন, এই যাত্রায় উনি বেঁচে গেছেন, কিন্তু ওনার শরীর থেকে এতটা রক্ত বেরিয়ে গেছে আর হাতের শিরাগুলো এমনভাবে কেটেছে যে ওনার জ্ঞান ফেরাটা কখন ফিরবে আমাদের জানা নেই। আপনারা আল্লাহকে ডাকুন। ডক্টর চলে গেলে মিমের আব্বু আম্মু আবার কান্নায় ভেঙে পড়ল। আর মিমের আম্মু বলতে লাগলো, ওগো, এই তুমি কি করলে? মেয়েটা এতটা জেদি, তুমি জানতে না? তারপরও কেন ওর ভালোবাসাটাকে ওর থেকে দূরে সরিয়ে দিলে? আচ্ছা, তোমার কাছে কি টাকাটাই সব? আমার মেয়ের জীবনটা কিছু নয়? ওর চাওয়া পাওয়া ভালোবাসাটা তোমার কাছে কিছুই নয়? তোমার কি এতটাই টাকার অভাব? তুমি বলতে আমি আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যেতাম, কিন্তু তুমি কেন এটা করতে গেলে? তোমার কাছে টাকা, নাম, যশ সব কিছু বড়, কিন্তু আমার মেয়ের জীবনটা নয়। কেন এরকমটা করলে বলো তো? আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? মিমের আম্মু কান্না করতে করতে বসে পড়তে গেলে নীলা ওর আম্মুকে ধরে ফেলে আর বলতে শুরু করে, প্লিজ আন্টি, আপনি কান্না করবেন না। একটু শান্ত হন, দেখেন সব ঠিক হয়ে যাবে। আমার সব শেষ হয়ে গেল রে নীলা। আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তুই তো জানিস ও আমাদের একমাত্র মেয়ে, ছাড়া আমাদের আর কেউ নেই। আন্টি, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। মিমের কিচ্ছু হবে না। আমি বুঝতে পারিনি যে ওর আব্বু এরকম একটা কাজ করবে। আমি যদি সব আগে জানতাম তাহলে মিমকে বলতাম ওই ছেলেটার সাথে পালিয়ে যেতে, তাও যেন ওর আব্বু ওদের সম্পর্কের মাঝে না আসতে পারে। কিন্তু ওর আব্বু এরকম একটা কাজ করবে আমি জানতাম না।
এবার মিমের আব্বু ওর আম্মুর হাত ধরতে গেলে উনি হাতগুলো এক ঝটকায় সরিয়ে নিয়ে বলতে শুরু করে। একদম তুমি আমাকে ছোবে না। আজকে তোমার জন্য এরকমটা হয়েছে। তুমি সেই আমাদের বিয়ের আগে থেকে এই পর্যন্ত শুধু টাকাটাই চিনলে, আমাদের জীবনের মূল্যটা তোমার কাছে নেই। আজকে আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়বো না। আমি বুঝতে পারিনি মেয়েটা ওই ছেলেটাকে এত ভালোবাসে। তাহলে তাহলে কি? তাহলে ওদের অনেক আগেই দূরে সরিয়ে দিতে তাই তো? তোমার দ্বারা সবই সম্ভব। তুমি আর একটা কথাও বলবে না। আন্টি, আপনি শান্ত হন। ওদের ভালোবাসাটা অনেক গভীর, সেটা এভাবে হেরে যেতে পারে না। আপনি দেখবেন একদিন ওরা ঠিক দুজন এক হবে। আচ্ছা, তুই ওই ছেলেটার খোঁজ খবর কিছু জানতে পারলি? ওকে একটু ডেকে দিতে পারবি? আন্টি, আমি ওর বাসায় গিয়েছিলাম, কিন্তু ওর আব্বু আম্মু তো কিছুই বলতে পারলো না। ওর নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। হয়তো মিমের থেকে দূরে যাওয়ার জন্য ঈশান এইভাবে কোথাও হারিয়ে গেছে। আমি ভেবেছিলাম ওকে এখানে নিয়ে আসবো, কিন্তু ওর বাসায় গিয়ে জানতে পারলাম ও কোথাও বেরিয়ে গেছে। নীলা, তুই কিছু একটা কর, একটু খোঁজ খবর নে ছেলেটা কোথায় আছে। আমার মেয়েটা যদি জ্ঞান ফিরে তাহলে হয়তো পাগলামি শুরু করে দিবে, আর ওই ছেলেটাকে দেখতে না পেলে হয়তো ওর কোনো ক্ষতি হয়ে যাবে। ওর আব্বু এতটাই পাষাণ যে ওর কথা একটু চিন্তা করবে না। ওর জ্ঞান ফিরলে আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব, তাও এইখানে এই পাষাণ মানুষটার কাছে থাকবো না, যে কিনা সারা জীবন শুধু টাকা চিনে গেল। মিমের আব্বু একটা জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। মিমের আম্মু খুব কষ্ট থেকে কথাগুলো বলেছে। দিনটা কোনো রকমে কেটে যায়। পরের দিন মিমের আব্বু কিছুটা শান্ত হলেও মিমের আম্মু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। মিমের আম্মু শুধু বারবার আফসোস করছে ওর এই অবস্থার জন্য। দেখতে দেখতে একটা দিন পার হয়ে গেছে, কিন্তু মিমের এখনও জ্ঞান ফিরেনি। সবার ভেতর ভয় কাজ করছে। ডক্টর কিছু বলতে পারছে না, বারবার শুধু মাথা নেড়ে না সূচক উত্তর দিচ্ছে। সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে, অর্থাৎ 2 দিন পরে মিমের জ্ঞান ফেরার সাথে সাথে মিম ঈশানের নাম ধরে ডাকতে শুরু করে। ওর এই অবস্থা দেখে ডক্টর বাইরে আসলে সবাই ডক্টরের কাছে যেতেই উনি বলতে শুরু করে। দেখুন, আপনার মেয়ের জ্ঞান ফিরেছে, কিন্তু উনি কারো নাম ধরে ডাকছে, বারবার শুধু ঈশান ঈশান বলছে। এই ঈশানটা কে বলুন তো? আমি যদি ভুল না করি তাহলে ওই ছেলেটার জন্য এরকমটা করছে। আপনারা যদি পারেন ছেলেটাকে ওনার সামনে নিয়ে আসুন। কথাটা বলেই ডক্টর চলে গেল। মিমের আম্মু আবারও কান্নায় ভেঙে পড়ল, আর মিমের আব্বু চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন মিমের আম্মু কান্না করছে দেখে নীলা বলতে লাগলো, আন্টি, আপনি শান্ত হন। আপনি এভাবে ভেঙে পড়লে ওকে কে সামলাবে? মিম এখন অনেক পাগলামি করবে। আপনি ওকে গিয়ে একটু শান্ত করুন। আপনি তো ওর আম্মু, আপনি ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না। আমি কি করে ওর সামনে যাব? আমি কি করে সামলাবো ওকে? যে মানুষটাকে সামলাতে পারতো সেই তো নেই। আন্টি, এখনই কথা বলে তো হবে না। আপনাকেই ওকে সামলাতে হবে, না হলে ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। নীলার কথা মতো মিমের আম্মু ওর কেবিনে গিয়ে দেখে মিম মিটমিট করে তাকাচ্ছে আর বারবার ঈশান ঈশান বলে ডাকছে। তখন ওর আগে মিমের সাথে কাছে বসতেই মিম ওদের দেখে উঠে বসার চেষ্টা করলে নীলা ওকে শুইয়ে দিয়ে বলে, এই তুই উঠিস না, তোকে উঠতে হবে না। তুই আগে বল, আমার ঈশান কোথায়? ওকে তোরা কোথায় রেখেছিস? ও কোথায়? আমি দেখবো ওকে। মামুনি, তোমার ঈশান আছে, প্লিজ এরকম পাগলামি করো না। ঈশান বাইরে আছে, তুমি প্লিজ পাগলামি করো না। একটু বোঝার চেষ্টা করো। তুমি এভাবে পাগলামি করলে তোমার ক্ষতি হয়ে যাবে। আম্মু, আমার যা ক্ষতি হওয়ার আব্বু সেটা করে দিয়েছে। এখন আর ক্ষতি হওয়ার মতো কিছুই নেই। তুমি ঈশানকে আমার কাছে আসতে বলো না, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। একবার বেঁচে গিয়েছি, কিন্তু এবার সত্যি বাঁচবো না আর। মিম পাগলামি করতে শুরু করলো। তারপর হাতে স্লাইনটা খুলে ফেলে। যখনই ব্যান্ডেজ খুলতে যাবে তখনই আম্মু ওকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলে মিমও ওর আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। নীলা আর কোনো উপায় না পেয়ে গিয়ে ডক্টরকে ডেকে আনে, আর ডক্টর এসে মিমের অবস্থা দেখে বলতে লাগলো, আপনারা কেমন মানুষ বলুন তো? আপনাদের বললাম না ওই ছেলেটাকে ওনার সামনে আনুন। আমি ঘটনাটা বুঝতে পেরেছি, কারণ প্রত্যেক গল্পে এরকম হয়। মেয়ের বাবা একটু বড় লোক হলে ওই ছেলেগুলোকে কিছুতেই মেনে নিতে চায় না। এমনটাও ঠিক তেমনটাই হয়েছে। আপনারা এখনও এখানে চুপ করে বসে না থেকে ছেলেটাকে নিয়ে আসুন, আর না হলে নিজের মেয়ের এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাওয়াটা দেখুন, আমাদের আর কিছু করার থাকবে না। ডক্টর, আপনি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিন। ও পাগলামি করছে, ওর ঘুমানো দরকার। না,
তোরা তোরা আমায় ঘুম পাড়িয়ে দিবি না? তোরা ঈশানকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দিবি? তোরা আমার ঈশানকে যদি আমার কাছে এনে দিতে পারিস তাহলে দে, নইলে আমায় একদম ইঞ্জেকশন দিবি না, আমি মরে যাব। কথাটা বলেই মিম ওর আম্মুকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে ওর আম্মু ওকে আরো শক্ত করে চেপে ধরে। নীলা ওর হাতগুলো ধরে ফেলে, তাও ওরা মিমের সাথে পারছিল না। তখন 2-3 জন নার্স এসে মিমকে ধরে ডক্টর ইঞ্জেকশন পুশ করে দিলে মিম ঈশানের নামটা বলতে বলতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। তখন ওর আম্মু কান্নায় ভেঙে পড়ে আর নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে শুরু করে। নীলারে, আমার মেয়েটা শেষ হয়ে যাবে। ওর আব্বু কেন এরকম একটা কাজ করতে গেল বলতো? আমার মেয়েটা কি দোষ করেছিল যে ওর আব্বু এরকম একটা কাজ করলো? নীলা কি বলবে বুঝে উঠতে পারছে না। একমাত্র বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা, তাই ও নিজেই সামলাতে পারছে না। নীলাও কান্না করে দেয়। মিমের আম্মুর সাহস নিয়ে ওর সামনে আসায় নিজেকে খুব অপরাধী ভাবছেন উনি। সেদিন নীলা মিমের আম্মুকে একটু শান্ত করে তারপর কোনো উপায় না পেয়ে আবার ঈশানের বাসায় যায়, কিন্তু গিয়ে দেখে ঈশানের বাসাটায় তালা দেয়া। নীলার বুঝতে আর বাকি রইল না ঈশান ওর আব্বু আম্মুকে এখান থেকে নিয়ে গেছে। নীলা হতাশ হয়ে বাসার দিকে গেলে পথে মেহেদির সাথে ওর দেখা হয়। নীলা গাড়িটা থামিয়ে দিয়ে মেহেদির সামনে যেতেই মেহেদি নীলাকে দেখে বলে, আরে আপনি? হ্যাঁ, এখান দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখে কথা বলতে আসলাম। মানে বুঝলাম না। এবার নীলা মেহেদিকে সেদিনের সেই ঘটনাটা খুলে বলে। তখন মেহেদি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, তাহলে এখন আপনি কি ভাবছেন আমার জন্য মিম এমনটা করেছে? যেটা সত্যিই আমি সেটাই বলেছি। আর এইটা হওয়ারই ছিল। ওর আব্বু যেটা করেছে সেটা একদিন না একদিন সব্বার সামনে আসতো। আর জানেন তো, সত্যি কখনো চাপা থাকে না। তাই আমিও সত্যিটা বলে দিয়েছি। দেখুন, আমি আপনাকে দোষারোপ করছি না, আমিও জানি এটা হবারই ছিল। আর মিমের আব্বু এমন একটা কাজ করবেন সেটা আমার ধারণার বাইরে ছিল। আর দেখুন, এখন ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে 3টা দিন যাবৎ ওকে খুঁজে পাচ্ছি না। প্রথম দিন গিয়ে ওর আম্মুকে পেয়েছিলাম, কিন্তু আজকে গিয়ে দেখলাম দরজায় তালা দেওয়া। আপনি জানেন ও কোথায় গেছে? কি বলছেন এসব? ঈশান বাসায় নেই? মানে কোথায় গেছে? দেখুন, সেটাই আমি আপনার কাছে জানতে চাইছি। আপনি যদি ওর খোঁজ খবর জেনে থাকেন তাহলে আমাকে বলুন। আসলে আপনাকে কি বলবো বুঝতে পারছি না। আমি এই 4-5টা দিন যাবৎ কাজের চাপের জন্য কোথাও যেতে পারছি না। তাই ঈশানের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আর সেদিন ওকে ফোন দিয়ে দেখলাম ওর ফোনটা বন্ধ। তাই খোঁজ খবর নিতে পারিনি। আপনি একটু ওয়েট করুন, আমি ওকে ফোন দিয়ে দেখছি। এবার মেহেদি ঈশানের যতগুলো পার্সোনাল নাম্বার ছিল সবগুলোতে ফোন দিল, কিন্তু সবগুলো নম্বরই বন্ধ দেখাচ্ছে। অনেকক্ষণ যাবৎ ফোন দিল, তারপর যখন নাম্বারগুলো বন্ধ তখন মেহেদি চুপচাপ হয়ে গেল। তখন নীলা সেটা দেখেই বুঝতে পারল। কি হলো, আপনি এভাবে চুপ করে আছেন যে? আসলে ওর নম্বরগুলো তো সব বন্ধ রেখেছে। ওর পার্সোনাল যত নম্বর ছিল সেটা শুধু আমি জানতাম। তাই সবগুলোতেই ফোন দিয়ে দেখলাম সবগুলো নাম্বার বন্ধ দেখাচ্ছে। কোথায় যেতে পারে ও, বুঝতেই পারছি না। আপনি ওর বেস্ট ফ্রেন্ড আর আপনি ওর খবরটা রাখতে পারেননি? দেখুন, ও কোথায় গেছে না গেছে আমি সেটা কি করে বলবো? ও যদি রাগ করে এভাবে চলে যায় তাহলে সেটা কি করে আমি খোঁজ খবর রাখবো? কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ ইচ্ছে করে নিজেকে হারিয়ে ফেললে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কথাটা বলতেই নীলা চলে যেতে গেলে আবার ফিরে এসে বলল, শুনুন, আপনি একটা কাজ করুন, আপনার নাম্বারটা আমাকে দিন। আপনি আপনার বন্ধুর কোনো খোঁজ খবর পেলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন। আর আপনি একটু হসপিটালে যাবেন, মিমকে একটু বোঝানোর চেষ্টা করবেন। ডক্টর ওকে এখন ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রেখেছে। ঘুম ভাঙলেই ও আবার পাগলামি করবে। নীলা মেহেদির নম্বরটা নিয়ে আর ওকে নাম্বারটা দিয়ে চলে গেল। পরপর 7টা দিন মিমের ঘুম ভাঙলেই মিম যতটা পাগলামি শুরু করে সেটা দেখেই সবাই ভয় পেয়ে যায়। তাই আর উপায় না পেয়ে প্রত্যেকবার ওকে ইঞ্জেকশন পুশ করে দেয়া হয় আর ঘুমের দেশে চলে যায়। এভাবে একটা সপ্তাহ কেটে গেছে। জোরপূর্বক মিমকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওর আম্মু এখনও কান্না করে মিমের এই অবস্থার জন্য। মিমের আম্মু ওর আব্বুর সাথে একটু কথা বলে না। আব্বু তার কাজের জন্য অনুতপ্ত হচ্ছে। মিমের জ্ঞান ফিরলে ওর আব্বু ওর সাথে কথা বলার চেষ্টা করলে মিম অনেক রিয়েক্ট করে। পরপর মিমকে 7-8 বার ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পর ডক্টর বলে, দেখুন, এইভাবে ওনাকে আর ঘুম পাড়িয়ে রাখাটা সম্ভব না। এতে ওনার ক্ষতি হবে।
এমনিতে ওনার শরীরের যে অবস্থা, তারপর এইভাবে 7টা দিন যাবৎ ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখন আপনাদের মেয়েকে আপনাদের সামলাতে হবে। আপনারা ওনাকে বাড়ি নিয়ে যান। ডক্টর চলে গেলে মিমের আব্বু আম্মু দুশ্চিন্তায় পড়ে গেল। সেদিন বিকেলের দিকে মিমের ঘুম ভাঙলেও আবার পাগলামি শুরু করে দেয় আর বারবার ঈশানের কথা বলে। তখন নীলা ওকে অনেক বোঝালো। আম্মু ওকে কি জবাব দেবে সে ভাষা ওনার জানা নেই, তারপরও ওকে সান্ত্বনা দিতে লাগলো। নীলা ভাবলো মেহেদি এখানে আসলে একটু হয়তো ঈশানের সম্পর্কে বোঝাতে পারে, তাই নীলা ওকে ফোন দিলে মেহেদি রিসিভ করতে নীলা বলতে লাগলো, কই তুমি? কে আপনি? আমি নীলা, মিমের ফ্রেন্ড। ও হ্যাঁ, বলুন কি বলবেন? দেখুন, মিমের ঘুম ভেঙেছে আরও সেই আগের মতো আবারও পাগলামি শুরু করে দিয়েছে। আপনি কি একটু হসপিটালে আসতে পারবেন? দেখেন, ঈশান এখানে নিয়ে আপনি যদি ওর সম্পর্কে মিমকে একটু আশ্বাস দিয়ে কথাগুলো বলে বোঝাতে পারতেন, তাহলে হয়তো মিম একটু শান্ত হতে পারতো। প্লিজ আপনি একটু আসেন না। আমি ঈশানের ফ্রেন্ড, তাই বলে ঈশান নয় যে ও আমার কথাতে শান্ত হবে বা আমাকে দেখেই শান্ত হয়ে যাবে। আমি সেটা জানি। আর দেখুন, এখন কিছু করার নেই। আপনি মিমকে বলবেন আপনি ওর পাশে আছেন আর ওর জন্য ঈশানকে খুঁজে দেবেন। ওকে একটু আশ্বাস দিলেও হয়তো একটু শান্ত হবে। কেন? মেয়েটা কিভাবে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন বলুন তো? কি দরকার এসবের? আর কত? সেই প্রথম থেকেই তো একটা মিথ্যের মধ্যে দিয়ে ওদের রিলেশনটা এভাবে শেষ হয়ে যাচ্ছে। আর কতবার মিথ্যা কথা বলে মেয়েটাকে ভুলিয়ে রাখবেন বলুন তো? একদিন না একদিন তো সত্যিটা আবারও জানতে পারবেই। তখন কি আবারও কষ্ট পাবেন না? আমি সেটা বুঝতে পারছি, কিন্তু দেখুন, কারো ভালোর জন্য যদি মিথ্যেটা হয় তাহলে মিথ্যাটা বলা উচিত। আর সাময়িক সময়ের জন্য যদি কেউ ভালো হয় তাহলে এই মিথ্যাটা বলা যায়। আপনি প্লিজ একটু আসুন। আচ্ছা ঠিক আছে। মেহেদি মিমের কথা ভেবে হসপিটালে চলে যায়। তারপর কাউন্টারের থেকে কেবিন নম্বরটা জেনে কেবিনের সামনে গিয়ে দেখে ওর বাবা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। মেহেদি মিমের আব্বুর দিকে রাগি চোখে তাকিয়ে তারপর দরজার সামনে গিয়ে বলে, আসতে পারি? মেহেদির কথাই সবাই দরজার দিকে তাকায়। মেহেদি খেয়াল করে মিম ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, ওর চোখ মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে। তখন নীলা বলে, মিম, তুই শুধু শুধু কান্না করছিস। দেখেছিস, ঈশানের বন্ধুও বললো ও একটু ব্যস্ত আছে, সেজন্য আসতে পারছে না। ও বলেছে আসবে আর তুই আমাদের কোনো কথাই শুনছিস না। মেহেদি, তুমি একটু ওকে বোঝাও না। আমি বললাম ঈশান আসছিল ওইখানে, ও বললো যে ওর পাগলিটা ঘুমিয়ে আছে, ওকে ডাকা যাবে না, তাহলে খুব কষ্ট হবে, সেজন্য চলে গেল। আর তুই বুঝতে পারছিস না, তুই জানিস না ও তোকে কতটা ভালোবাসে। তোকে ছেড়ে থাকতে পারবে না। তাহলে এসব কি বলছিস উল্টাপাল্টা? ও তোকে ছেড়ে কোথায় যাবে বল? মেহেদি, তুমি একটু বলো না। নীলা অনেক কষ্টে কথাগুলো বলল। তারপর মেহেদি গিয়ে মিমের সামনে দাঁড়াতেই ও একটা অসহায় আর কান্না ভেজা চোখে মেহেদির দিকে তাকালো আর বলতে লাগলো, ভাই তুমি বলো না ওরা মিথ্যে কথা বলছে। আমার ঈশান আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। প্লিজ বলো না তুমি এটা। তোমরা আমায় মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। ও ও আর কখনোই আমার কাছে আসবে না। ও খুব রাগ করেছে আমার উপর, তাই না? বলো না ভাইয়া। আপু, তুমি এসব কি বলছো? তুমি জানো না ঈশান তোমাকে কতটা ভালোবাসে? তাহলে কিভাবে তোমাকে ছেড়ে যাবে বলো তো? এসব উল্টাপাল্টা কথা কি বলছো? এই, তোমার ভালোবাসার উপরে তোমার বিশ্বাস? না, আমার ভালোবাসার উপর আমার অনেক বিশ্বাস আছে, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস নেই। আমি আমার ভালোবাসাটাকে বিশ্বাস করতে পারলাম না। অনেক বিশ্বাস আছে, ও আমাকে কখনোই ঠকাতে পারে না। তাহলে এভাবে পাগলামি করছো কেন বলো তো? আপু, তোমার বান্ধবী তো বলল যে ঈশান একটু বাইরে গেছে, ঠিক চলে আসবে। দেখো, তোমার আব্বুর উপর ঈশান একটু রাগ করে আছে, তাই রেগে আসছে না। কিন্তু তুমি সুস্থ হও, আমি তোমাকে নিয়েই ঈশানের কাছে যাব, আর তুমি ঈশানের রাগটা ভাঙাবে। আর তুমিও তো ঈশানের সাথে একটু রাগারাগি করেছো, তাই ও তোমার উপরে রাগ করে আছে। তারপরও ঈশান কিন্তু এখানে এসেছিল আর তোমাকে কয়েকবার দেখে গেছে। এখন কান্না থামাও, এভাবে নিজের শরীরের ক্ষতি করো না। তাহলে ঈশানের রাগটা কে ভাঙাবে বলো তো? না না, আমাকে ওর রাগ ভাঙাতে হবে। ও আমায় এত ভালোবাসে যে আমার জন্য এইসব করেছে। ও তো একবার আমায় বলতে পারতো যে আমার ভালোর জন্যই এইসব করছে। তাহলে কি আমি ওকে ছেড়ে যেতাম বলো? আমি ওকে কখনোই ছেড়ে যেতে পারতাম না। ওর ওপর একটু রাগ হয়েছিল ওর এসব মিথ্যে কথা বলার কারণে। কেন আমায় এসব বলতে গেল ও? আমি কি ওকে কম ভালোবাসি? ও বোঝে না ওর পাগলিটার কষ্ট হয়। আপু, তুমি কান্না থামাও।
ঈশানের সাথে দেখা হলে ওকে খুব করে বকা দিয়ে দিও, তাহলেই তো সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে বকা দিবে, ওকে বকা দিব, ওকে খুব মারবো। আমাকে বারবার এভাবে কেন কষ্ট দেয়? ও বোঝে না ওর পাগলিটার কষ্ট হয়। অনেকটা মিথ্যা আর ভুলিয়ে ভালিয়ে মিমকে একটু শান্ত করা গেলে মিম শান্ত হলো। মিম ঈশানের সাথে কথা বলে দুষ্টু মিষ্টি খুনসুটি আর ওর মনের অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করেছিল মেহেদি আর নীলার কাছে, যেটা দেখে মিমের আম্মুর কান্না চেপে রাখতে খুব কষ্ট হচ্ছিল। মিম এক প্রকার পাগলের মতোই হয়ে গেছে, শুধু ঈশানের কথাই বলে। এভাবে আরও 7টা দিন কেটে গেল। এর মাঝে মিমের আব্বু আম্মু ওকে নিয়ে বাসায় চলে আসে। আর এর মাঝে মিম প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ঈশানের কথা বলেছে, কিন্তু ওরা আশানুরূপ জবাব দিতে পারেনি। নীলা এখন প্রায় প্রত্যেকটা সময় মিমের পাশে থাকে আর ওকে বোঝায় ঈশান একটু কাজের জন্য বাইরে গেছে, কিন্তু চলে আসবে। কিন্তু মিম এখন ভাবতে শুরু করেছে ঈশান হয়তো সত্যিই চলে গেছে, তাই হয়তো ওরা এভাবে ওকে মিথ্যে আশ্বাস দিচ্ছে। কথাগুলো ভেবে মিম শুধু কান্না করে, রুম থেকে বের হয় না, খাওয়া দাওয়া করে না। অনেক জোর জবরদস্তি করে ওরা ওকে একটু খাওয়ায়, কিন্তু এভাবে আর কতদিন। এর মাঝে মেহেদিও কয়েকবার এসে মিমকে দেখে গেছে। আর মেহেদি কাজের ফাঁকে এই শহরে ঈশানের যত রিলেটিভ ছিল সবার বাসায় গিয়ে খবর নিয়েছে ঈশান কোথায় গেছে, কিন্তু ওরা কোনো খোঁজ খবরই দিতে পারেনি। এভাবে 1 সপ্তাহ করে করে একটা মাস চলে গেল। এর মাঝে মিম ধরেই নিয়েছে ঈশান আর ওর লাইফে ফিরে আসবে না। অনেক রাগ করে ওর থেকে সত্যিই দূরে চলে গেছে। তাই মিম আর এখন কোনো সান্ত্বনায় ভোলে না, শুধু কান্না করে আর বারবার ঈশানের কথা বলে। ঈশানের একটা ছবি ওর ফোনে ছিল, ছবিটার সাথে মিম বারবার কথা বলার চেষ্টা করে। এক প্রকার উন্মাদি বলা চলে ওকে। কেউ দেখে বলবে না এই এত সুন্দর মিষ্টি কিউট একটা মেয়ে এরকম পাগলের মতো ব্যবহার করে, সবসময় ঘরের মধ্যেই নিজেকে বন্দি করে রাখে, বের হয় না একা একা। ঈশানের ছবিটার সাথে কথা বলার চেষ্টা করে। মিমের আম্মু প্রায় অনেকটা ভেঙে পড়েছে। মিমের আব্বু যতবারই ওর সামনে যায় ততবারই মিম অনেক রিয়েক্ট করে, তাই আব্বু ওর সাথে কোনো কথা বলতে পারে না। এই ঘটনার পেছনে মিম একমাত্র ওর আব্বুকে দায়ী করে, তাই ওর আব্বুর সাথে কোনো কথা বলে না। মিমের যত ফ্রেন্ড ছিল ওরা প্রায়ই এসে ওকে দেখে যায়। ওরা ভাবতেও পারছে না এত মিষ্টি একটা মেয়ে এইভাবে অস্বাভাবিক জীবনে চলে গেছে, যে কিনা একটা মানুষের স্মৃতিতে আঁকড়ে ধরে এইভাবে নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছে। ভালোবাসা অদ্ভুত, অদ্ভুত তার রং, কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো বুক ভরা কষ্ট দেয়, আবার কখনো অনুভূতিগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়ে উড়িয়ে দেয়। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, পাওয়ার থেকে না পাওয়ার গল্পটাই বেশি। যাই হোক, এভাবে দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেছে। এর মাঝে মিম এক প্রকার ডিপ্রেশনে চলে গেছে। শেষ 3টা মাস কারোর সাথে কথাই বলেনি, খাওয়া দাওয়া তো দূরে থাক, রুম থেকে বের হওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। অনেক জোর জবরদস্তি করে আম্মুকে একটু খাইয়ে দিয়েছে, কিন্তু এভাবে আর কতদিন। মিমের আম্মু এখন প্রত্যেকটা দিন মেয়ের জন্য কান্না করে। কান্না করবে নাই বা কেন, একমাত্র মেয়ে, তার উপর একটা স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক জীবনে চলে গেছে, কান্না করাটাই স্বাভাবিক। প্রতিদিনের মতো আজকেও মিম ঈশানের ছবিটার দিকে তাকিয়ে একা একাই কথা বলছিল। এই তুমি কেন এভাবে চুপ করে থাকো বলো তো? তুমি জানো না তোমার সাথে কথা না বলে আমার কতটা কষ্ট হয়। দেখো, আমি একদিন সত্যি মরে যাব, সেদিন তুমি বুঝতে পারবে আমি তোমায় কতটা ভালোবাসি। আমার কষ্টটা ওরা বোঝে না, ওরা তোমার পাগলিটাকে শুধু কষ্ট দেয়। তুমি একটু এসো, এসে ওদের বকা দিয়ে যাও তো, আর আমায় একবার তোমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরো। দেখো, আমি আর কখনো কান্না করব না, একদম ভালো মেয়ে হয়ে যাব আমি। মিম কথাগুলো বলছিল আর হাসছিল, একবার কান্না করছিল। এর মাঝে নীলা এসে দরজার সামনে দাঁড়াতেই দেখে মিম একা একাই কথা বলছে। তখন নীলা গিয়ে মিমের পাশে দাঁড়ায় আর ওর কাঁধের ওপর হাত রাখতেই মিম একটা মায়াভরা দৃষ্টিতে নীলার দিকে তাকালো আর বলতে লাগলো, তুই এসেছিস জানিস, আজকে না আমার ঈশানের সাথে কথা হয়েছে। ও আমায় বলেছে খুব শীঘ্রই আমরা বিয়ে করব। তুই জানিস ঈশান কি বলেছে? আমাকে নাকি বউ সাজে অনেক সুন্দর লাগবে। তুই বল না একটু, এরকম লজ্জার কথা কেউ বলে? খুব দুষ্ট হয়ে গেছে ও, আমায় শুধু লজ্জা দেয়। এই নীলা, তুই ওকে বল না আমার কাছে আসতে। তুই তো জানিস আর কেউ না জানুক আমি ওকে কতটা ভালোবাসি। তাহলে ও কেন এভাবে আমায় দূরে ছেড়ে থাকতে পারবে না তো? কেন, কিভাবে পারছে ও এইভাবে? ও বোঝে না ওর পাগলিটার কষ্ট হয়।
তোরা শুধু আমায় মিথ্যে সান্ত্বনা দিস। আমি বললাম তো ঈশান আমার ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু তোরা বলিস ও আমার কাছেই আসবে। ঈশান আর কখনোই আমার কাছে আসবে না। আমার সামান্য ভুলের জন্য হয়তো আমার আমার জীবনে এত বড় একটা শাস্তি অপেক্ষা করছিল, সেটাই হয়তো আমি এখন পাচ্ছি। কি করব বল না? শুধু শুধু ও আমায় ভুল ভাল বলল, আর আমি ওকে ভুল বুঝলাম। কেন ও এটা করতে গেল? একবার আমায় বলতে পারতো আব্বু ওকে এসব করতে বলেছিল, আর আমার ভালোর জন্য ও আমায় ছেড়ে চলে যাচ্ছিল। এই ওর ভালোবাসা? শান্ত হ, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। দেখিস ঈশান ঠিক ফিরে আসবে তোর ভালোবাসার টানে। একদিন সত্যিই ফিরে আসবে, কিন্তু তার জন্য তোকে আবার যে আগের মতো হতে হবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। তুই যদি এইভাবে পাগলামি করিস তাহলে কি করে হবে বলতো? তুই তো জানিস ঈশান তোর উপর রাগ করে আছে, তাহলে ওর রাগটা কে ভাঙাবে? ওকে খুঁজে বের করতে হবে। ওকে খুঁজে বের করে তোকে বোঝাতে হবে তুই ওকে কতটা ভালোবাসিস। তাহলেই ওর তোর উপর থেকে রাগ আর অভিমানটা কমে যাবে। এখন কান্না থামা। জানিস নীলা, আমি আব্বু আম্মুকে কতবার বলেছি ওকে আমার কাছে এনে দিতে, কিন্তু আম্মু আমার কোনো কথাই শোনে না। তুই একটু এনে দিবি ঈশানকে আমার কাছে? আমি কথা দিচ্ছি, তুই বা যা বলবি আমি সেটাই শুনবো। ও, তবে ঈশানকে আমার কাছে এনে দে প্লিজ। বললাম তো আমি তোর সব কথা শুনবো, কিন্তু তার আগে তোকে স্বাভাবিক হতে হবে। আর আমরা দুজন মিলে দরকার হলে মেহেদিকেও আমাদের সাথে নিব। আমরা তিনজন মিলে ওকে খুঁজে বের করব। তখন তুই ওকে আচ্ছা করে বকা দিয়ে দিস, কেমন? 5 বছর পরের ঘটনা। হয়তো ভাবছেন হঠাৎ করে 5 বছর পরে চলে গেলাম কেন। অবশ্যই জানতে পারবেন, সাথে থাকুন। বাসার সামনে এসে ঈশান বলতে লাগলো, আম্মু, আম্মু কোথায় তোমরা? বেরিয়ে আসো, দেখো আমার চাকরিটা হয়ে গেছে। মেহি আপি, কোথায় তুই? ঈশানের ডাকাডাকিতে মিহি আর আম্মু বাইরে বেরিয়ে আসে। তখন ঈশান আম্মুর সামনে হাসি মাখা মুখ নিয়ে গেলে আম্মু বলতে লাগলো, কিরে আব্বু, কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছিস কেন? আম্মু, তোমাদের দোয়ারে ভালোবাসাটা বিফলে যায়নি। সেদিন যে ইন্টারভিউটা দিয়েছিলাম, ওই অফিস থেকে আমাকে সিলেক্ট করেছে। বলিস কি আব্বু, এটা তো অনেক খুশির খবর। ঈশান কথাটা বলেই মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে আম্মুকে খাইয়ে দিল প্রথমে। তারপর মিহির মুখের সামনে একটা মিষ্টি ধরে বলল, নে ধর। কথাটা বলতেই মিহি ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। এই পাগলি, কান্না করছিস কেন? দেখ, এরপর আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোকে আমি অনেক ভালো একটা কলেজে ভর্তি করে দেব। মিহি কিছুতেই কান্না থামাতে পারছে না। তখন ঈশান ওকে অনেক বোঝানোর পর কান্না থামালে ওকে মিষ্টি খাইয়ে দেয়। ঈশান মিহির গাল টেনে দিয়ে বলতে লাগলো, আমার পিচ্ছে আবিটা এভাবে কান্না করলে তোকে যে এতটা পচা লাগে জানতাম না তো। কথাটা বলতেই মিহি মুখ ভেটকিয়ে বলতে লাগলো, কি আমাকে পচা লাগে? যাও, তোমার সাথে কথা নেই। ঈশান মিহিকে আবার এক হাতে জড়িয়ে ধরে আর মিহি ওর বুকে কিলঘুষি মারতে লাগলো। তখন ঈশান বলল, আমি তো তোকে হাসানোর জন্য বললাম, আর তুই রেগে গেলে। আম্মু ওদের এরকম দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে একটা মুচকি হাসি দিল। দিনটা বেশ ভালোভাবে কেটে গেলে রাতে খাওয়া দাওয়ার সময় ঈশান আম্মু আর বোনকে বলছিল, আম্মু শোনো, আমাদের এখানে থাকা হবে না। আমার অফিসটা ঢাকায়, তাই আবার ঢাকায় ব্যাক করতে হবে। কিন্তু ঢাকায় তো। মিহি কথাটা বলতেই আম্মু ওর কাঁধের উপর হাত রাখতেই মিহি কথাটা বলে শেষ করতে পারল না। নিমিষের মধ্যে ঈশানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আপনারা কি ভাবছেন? হ্যাঁ, মিমের কথাই মনে পড়ে গেছে, যাকে কিনা এত ভালোবাসার পরেও টাকার কাছে হেরে গিয়ে 5টা বছর আগে ছেড়ে আসতে হয়েছিল। ঘটনাটা ওর আম্মু আর মিহি বেশ কিছুদিন পর জানতে পেরেছিল। ঈশান নিজে থেকেই বলেছিল, কারণ সব সময় ওর মন খারাপ করে থাকতে দেখে ওরা জিজ্ঞেস করলে ঈশান ওদের এড়িয়ে যেতে পারেনি। তো 2 দিন পর ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর গিয়ে যেখানটায় আগে থাকতো তার থেকে কিছুটা দূরে একটা বাসা নেয়। মাস শেষে হাতে আর মাত্র 2টা দিন আছে, 1 তারিখ থেকে জয়েন করতে হবে। ঈশান এখন অনেকটাই স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে, কারণ আম্মু আর বোনের দায়িত্বটা নিতে পারবে। হয়তো ভাবছেন ওর আব্বু কোথায়। 1 বছর হলো ওর আব্বু ওদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। শেষ একটা বছরে ঈশান নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে, আর কাজের মধ্যে থাকাতে আর পড়াশোনায় মন দেয়ায় মনের স্মৃতিটাকে ভুলতে পেরেছে। দিনে হয়তো ওর স্মৃতিটাকে ভুলতে পারে, কিন্তু রাত হলে মিমের স্মৃতিটা ওকে চারদিক থেকে ঘিরে ধরে।
দেখতে দেখতে ঈশানের জয়েনের দিন চলে আসে। ঈশানকে মিহি খুব সকাল সকাল ডেকে দিলে ঈশান গিয়ে ফ্রেশ হয়ে নেয়। অন্যদিকে মিম কী করছে সেটা জানতে ইচ্ছে করছে না। চলুন তাহলে জেনে আসি। এই 5টা বছর অনেক পরিবর্তন হয়ে গেছে। 6টা মাস ও ডিপ্রেশনে ছিল, তাই সেখান থেকে বের হতে পেরেছে। আর এর পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে মেহেদি আর নীলার। কারণ হচ্ছে সেটা একটু পরে জানতে পারবেন। মিম রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। মিম এখন আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ও ঈশানের স্মৃতিটা হয়তো ভুলতে পারেনি, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার জন্য কাজের মধ্যে ঢুকেছে। আর ওদের যে দ্বিতীয় অফিসটা আছে, মিম সেখানে এমডির দায়িত্বটা নিয়েছে। মিম এখন ওর আব্বু আম্মুর সাথে থাকে না। আব্বুর ওপর রাগ করে আব্বু আম্মুর সাথে থাকে না। আম্মু ওকে বাসায় ফিরে যেতে বলে, কিন্তু মিম ঈশানের চলে যাওয়ার পেছনে ওর আব্বুকেই দোষী ভাবে, তাই বাসায় যায় না। তাই আম্মু মাঝে মাঝে এসে ওর সাথে দেখা করে যায়। তো মিম রেডি হচ্ছে, এর মাঝে তিন্নি গুটি গুটি পায়ে এগিয়ে এসে আধো আধো কণ্ঠে বলতে লাগলো, আন্টি, আন্টি, তুমি কোথায় যাচ্ছ? এই তো মামুনি, আমি অফিসে যাব। তুমি যাবে আমার সাথে? না না, ওখানে গেলে ছেলে আমাকে প্রপোজ করবে। মিম তিন্নির গাল টেনে দিয়ে বলতে লাগলো, ওমা, তাই? আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না মামুনি। তোমার আম্মু কোথায়? আম্মু তো টেবিলে খাবার ছাপ করছে, তোমাকে যেতে বলেছে। আম্মুই তো তোমাকে ডাকতে পাঠালো। ও মা, তাই? আচ্ছা ঠিক আছে, চলো আমরা নিচে যাই। আপনারা হয়তো ভাবছেন এই পিচ্ছি মেয়েটা আবার কে। আসলে ও হচ্ছে মেহেদি আর নীলার একমাত্র মেয়ে তিন্নি। অবাক হচ্ছেন তো? আমারই কথা। আসলে যখন থেকে নীলা মিমের জন্য মেহেদির সাথে যোগাযোগ করতে করতে একটা সময় নীলা মেহেদিকে ভালোবেসে ফেলে। আর মেহেদিও ওকে পছন্দ করত। তাই মিম একদিন ওদের দুজনকে মিলিয়ে দেয়। আর ওদের বাসা থেকে বিষয়টা মেনে নিলে ওদের বিয়েটা হয়ে যায়। আর ও হচ্ছে মেহেদি আর নীলার পিচ্ছি মেয়ে। আর মিম এখন নীলাদের সাথেই থাকে। মিম এখনও ঈশানকে অনেক বেশি খোঁজে, কিন্তু যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে তো খুঁজে পাওয়া যায় না। তো মিম তিন্নিকে কোলে নিয়ে তারপর খাবার টেবিলের সামনে যেতেই দেখে মেহেদি আর নীলা কথা বলছে। তখন মিমকে দেখে নীলা ওর কোল থেকে তিন্নিকে নিতে নিতে বলে, আসো মামুনি, আমার কোলে আসো। তোমার আন্টি এখন ব্রেকফাস্ট করবে, তোমার আন্টিকে একটু খেতে দাও। আচ্ছা। মিম একটা চেয়ার টেনে বসে পড়ল আর নীলা ওদের খাবার দিতে লাগলো। মিম খেতে লাগলো। মিম এখন অনেকটাই চুপচাপ স্বভাবের হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে নীলা থেকে বিদায় নিয়ে মিম আর মেহেদি বেরিয়ে পড়ে। যাবার সময় মেহেদি মিমকে অফিসের কাজগুলো বুঝিয়ে দিচ্ছিল। আচ্ছা মেহেদি, যে ছেলেটার নতুন জয়েন করার কথা ছিল, ওই ছেলেটা কি এখানে এসেছে? তুমি খবর নিয়েছো? না হলে কিন্তু অন্য কাউকে ওই জায়গাটা দিতে হবে। তুমি তো জানো জায়গাটা ফাঁকা থাকলে আমাদের জন্য কত বড় ক্ষতি হতে পারে। মিম, তুমি চিন্তা করো না তো, সব ঠিক আছে। আর রাফিন সাহেবের ছেলেটার সাথে কথা হয়েছিল, ও শহরে চলে আসছে আর আজকে জয়েন করবে। অন্যদিকে ঈশান অফিসে চলে আসে। হ্যাঁ, ঠিকই ভাবছেন, একই অফিসে। হয়তো ভাবছেন এতদিন পরে দেখা হলে ওদের দুজনের মাঝে কি রিয়েক্ট হবে, দুজন কি রিয়েক্ট করতে পারে। তো ঈশান রাফিন সাহেবের কাছ থেকে ওর কাজটা বুঝে নিয়ে তারপর মোটামুটি এর উপর কিছু কাজ দেখছিল। আর এর মাঝে মিম অফিসে ঢোকে। আর ঈশানের কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় ওকে দেখে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। আর বোঝার চেষ্টা করে এটা কি ভুল দেখছে নাকি এটা ঈশান। মিম আবারও ওর দিকে তাকাতেই ও পুরো পাথরের মতো শক্ত হয়ে যায়। আজকে 5টা বছর পর ওর প্রিয় মানুষটার মুখটা দেখার পর ওর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। এর মাঝে মেহেদি গাড়ি পার্ক করে এসে দেখে মিম দাঁড়িয়ে আছে। তখন মেহেদি দেখতে পায় ওর চোখে পানি। এ কি মিম, তুমি কান্না করছো কেন? মিম কোনো কথা বোঝে না। আর মেহেদি বারবার জিজ্ঞেস করছিল। এক পর্যায়ে মিম হাতের ইশারায় ঈশানের দিকে দেখিয়ে বলল, মেহেদি, ঈশান। মিমের কথাই মেহেদি সামনের দিকে তাকাতেই দেখতে পায় ঈশানের মতো কেউ একজন। তখন মেহেদিও বিশ্বাস করতে পারছিল না, তাই বারবার চোখ ডলতে লাগলো। তারপর একটা পর্যায়ে যখন দেখে হ্যাঁ এটাই ঈশান, তখন মেহেদি ওর দিকে যেতে গেলে মিম ওর হাতটা ধরে ফেলে। আর তখন মেহেদি বলতে শুরু করে, কি হলো, তুমি আমার হাত ধরলে কেন? আজকে আমি ওকে জিজ্ঞেস করব এতগুলো দিন কোথায় ছিল, আমাদেরকে এভাবে দূরে সরিয়ে রেখে। না, ওর সাথে তুমি কোনো কথা বলবে না। ওর অনেক শাস্তি পাওয়া বাকি আছে। আমায় 5টা বছরও অনেক কাঁদিয়েছে। ওর জন্যই তো
ওকে কষ্ট পেতেই হবে। ওকে শাস্তি না দিয়ে আমি এত সহজে ছাড়ছি না। তুমি ওকে কিচ্ছু বলবে না। তুমি ওকে ডেকে আমার কেবিনে পাঠিয়ে দাও। বাকি যা করার আমি করব। কিন্তু তুমি কি করতে চাইছো বলো তো? সেটা দেখতেই পাবে। আর ঈশান যদি আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি সরাসরি ওকে এড়িয়ে যাবে। ঠিক আছে, তুমি কেবিনে যাও আর কান্না করো না। মিম ওর কেবিনে চলে গেল আর মেহেদি গিয়ে ঈশানের সামনে দাঁড়ায় আর বলে। ঈশান সাহেব, মেহেদির কথায় ঈশান ওর দিকে তাকাতেই খেয়াল করে মেহেদি দাঁড়িয়ে আছে। এতগুলো দিন পর বেস্ট ফ্রেন্ডকে দেখার পর ঈশানের কি বলা উচিত বা কি বলবে সে ভাষাটা ও খুঁজে পাচ্ছে না। মেহেদি একবার ওর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিয়ে বলতে শুরু করে। ঈশান সাহেব, আপনাকে ম্যাডাম ডেকেছেন। আপনি যান, ম্যাডামের সাথে কথা বলে আসুন। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয় আর মেহেদি চলে যেতে গেলে তখন ঈশান বলল। মেহেদি তুই? হ্যাঁ, আমি। কিন্তু এতে তো অবাক হওয়ার কি আছে? 5টা বছর আগে তো তুই ছেড়ে চলে গিয়েছিলি। আমরা তোকে বলেছিলাম ছেড়ে যেতে। তাহলে এখন আবার এখানে ফিরে এসেছিস, আমাদের সাথে দেখা হবে, এটাই তো স্বাভাবিক। আমরা তো আর তোর মতো কাপুরুষের মতো পালিয়ে যাইনি। এতে এত অবাক হওয়ার কিচ্ছু নেই। ম্যাডাম তোকে যেতে বলেছে, দেখা করে আয়। কথাটা বলেই মেহেদি চলে গেল আর ঈশান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মেহেদির বলা কথাগুলো ভাবতে লাগলো। তারপর একটা সময় মিমের কেবিনের সামনে গিয়ে অনুমতি নিল। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কামিং। ঈশান ভেতরে গিয়ে তারপর ওর সামনে দাঁড়াতেই দেখলো মিম অন্যদিকে চেয়ারে বসে আছে। তখন ঈশান বলল। ম্যাম, আপনি কি রেখেছেন আমাকে? হ্যাঁ, আপনি বসুন। ঈশান একটা চেয়ার টেনে বসলো। তখন মিম বলল। এতদিন কোথায় ছিলেন? মিমের হঠাৎ এরকম প্রশ্নে ঈশান বলল। জি ম্যাম। বাংলা বোঝেন না? বলছি এতদিন কোথায় ছিলেন? কোথা থেকে এখানে আসছেন? চট্টগ্রাম ছিলাম ম্যাডাম। তাহলে আসলেন কেন এখানে? ওখানে সারাটা জীবন কাটিয়ে দিলেই পারতেন। ম্যাডাম, চাকরিটা যেহেতু এখানে হয়েছে তাহলে তো এখানে আসতেই হতো, তাই না? ছেড়ে দিতেন চাকরিটা। ম্যাডাম, আমাদের কপালে চাকরি পাওয়াটা আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান। আর এত কষ্টের পর একটা চাকরি পেয়েছে, আর সেটাকে ছেড়ে দিয়ে কি করে বলেন? আচ্ছা, বিয়ে করেছেন আপনি? ঈশান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতে লাগলো। ম্যাডাম, বিয়ে? তো আবার আমি এ পড়ালেখা শেষ করে অনেকদিন ঘোরাঘুরি পর চাকরি পেলাম। আর এত তাড়াতাড়ি বিয়ে আমার মতো বেকার ছেলেকে কে দেবে বলেন? বুঝলাম। আচ্ছা, আপনার জীবন থেকে কখনো কিছু হারিয়ে গেছে কিংবা কখনো কিছু পেয়েছেন আপনি কষ্ট? জি ম্যাম, বুঝলাম না মানে। আপনি দেখে বাংলা বোঝেন না। আপনাকে অন্য ভাষায় বোঝাতে হবে? বলছি গার্লফ্রেন্ড কিংবা ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কখনো? মিমের কথায় ঈশান চুপচাপ মাথা নিচু করে রইল। ওর মিমের কথাটাই মনে পড়ে গেল। এবার মিম আর অন্যদিকে ঘুরে বসে থাকতে পারল না। ঈশান চুপ করে আছে তাই চেয়ারটা ওর দিকে ঘোরালো আর ঈশান দেখতে পেল চেয়ারে মিম বসে আছে। মিমকে দেখার সাথে সাথে ঈশান যখনই বলতে যাবে তুমি? কথাটা বলতে গিয়েও থেমে গেল। আচ্ছা, এখানে এসে কোথায় উঠেছেন? ঈশান ভেবেছিল হয়তো মিম ওকে দেখে রিয়েকশন করবে, কিন্তু মিমের মধ্যে কোনো রিয়েকশন না দেখে ঈশান বেশ অবাক হয় আর তাই ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মিমকে 5টা বছর পর দেখার পর ঈশানের মনে হচ্ছিল ওর ভিতরে যে শূন্যতাটা কাজ করতো আজকে সেটা নিমিষের মধ্যেই শেষ হয়ে গেছে। মিম আবারও বলতে লাগলো। কি হলো বলুন, কোথায় উঠেছেন? এই তো অফিস থেকে কিছুটা দূরে একটা ফ্ল্যাট নিয়েছে। ঈশান জায়গার নামটা বলতেই মিম বলল। সময় মতো অফিসে আসবেন আর কাজগুলো ঠিক মতো করবেন। দেখুন, এখানে কাজ করতে গেলে বসে আর আপনার সিনিয়র পার্সনদের সবাইকে আপনার রেসপেক্ট করে চলতে হবে এবং তাদের কথাগুলো মেনে চলতে হবে। পারবেন তো আপনি সেটা করতে? জি ম্যাম। আর কিছুক্ষণ ওকে প্রশ্ন করলো, কিন্তু ঈশান বুঝতেই পারল না মিম কোনো রিয়াকশন করছে না কেন। ওকে এতটা ভালোবাসে, তাহলে এতটা ভালোবাসার পরও আজকে মনে হচ্ছে ওকে মিম চিনতেই পারছে না। ঈশান এবার ভাবতে লাগলো। হয়তো মিম আমাকে ভুলে গেছে, কিংবা কোনো কারণে আমার সাথে কথা বলতে চাইছে না।
মিমের ব্যবহারে বা মুখের এক্সপ্রেশনে কোনো পরিবর্তনই নেই, যেটা দেখে মনে হচ্ছিল মিম ওকে চেনে না। মিম বেশ কিছুক্ষণ ঈশানকে প্রশ্ন করার পর ওকে চলে যেতে বলল। ঈশান কেবিনে গিয়ে ধপাস করে ওর চেয়ারটায় বসে পড়ল। 5টা বছর পর ঈশানকে নিজের ভালোবাসার মানুষটাকে দেখল। ওর মনে হচ্ছে ওর মাঝে প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু আবার পরক্ষণেই ভাবল মিম আমাকে ভুলে গেছে আর এখনো ভুল বোঝে, কিন্তু ও কোনো রিয়াক্টই করলো না। কেন? হয়তো আমার মতো প্রতারক আর বিশ্বাসঘাতককে মনে রাখতে চায় না সেজন্য। ঈশান কাজে মন দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে ঈশান যাওয়ার পর আবারও মিম কান্নায় ভেঙে পড়ে। তারপর মাথাটা টেবিলের সাথে ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো, তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো, এর ফল তো তোমায় পেতেই হবে। আমিও এর শত্রু। 5টা বছর তুমি কাঁদিয়েছো আমায়, তুমি কিভাবে আমার সামনে কাজ করো আমিও সেটাই দেখবো। মিম কথাগুলো ভাবছিল আর ঈশানকে কিভাবে শাস্তি দেবে সেটার জন্য একটা প্ল্যান করছিল। অনেক ভাবনা চিন্তার পরে একটা প্ল্যান ওর মাথায় আসে। তখন ও চোখগুলো মুছে নিয়ে বলতে শুরু করে, আমিও দেখবো তুমি কতটা সহ্য করতে পারো। আমায় এতটা কষ্ট দিয়ে সেই কষ্টটা নিজেও সহ্য করে গেছো, এবার দেখবো তুমি আমার দেয়া কষ্টটা কিভাবে সহ্য করো। অন্যদিকে ঈশান কাজ করছিল আর পুরোনো দিনের কথাগুলো ভাবছিল। মেহেদি কয়েকবার ঈশানের সাথে কথা বলে গেছে, কিন্তু কাজ বাদে অন্য কোনো কথা বলেনি। মেহেদিও ঈশানের ওপর অনেক রেগে আছে ওর এইভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়াতে। ঈশান বারবার মেহেদির সাথে কথা বলতে চেষ্টা করলে মেহেদি ওর সাথে কথা বলেনি। তো লাঞ্চের পর মিম মেহেদির সাথে প্ল্যানটা নিয়ে কথা বলতে থাকে। সব শুনে মেহেদি বলে, এতে এটা করা কি ঠিক হবে? ও তো অনেক কষ্ট পাবে। এগুলো তো ওর পাও না, ও কি করে পারলো আমায় ছেড়ে যেতে? ওর কি একবারও মনে হলো না আমি কষ্ট পাবো এতে? ওকে তো কষ্ট দেয়াই উচিত। এটা না করলে ও নিজের মুখ থেকে স্বীকার করবে না ও আমায় এখনো আগের মতোই ভালোবাসে। তুমি জানো না আজকে আমাকে দেখার পর ওর কোনো রিয়াকশনই করেনি। আমার মনে হচ্ছিল আমি আমি ও যেমন ওর সাথে নাটক করছি, ও তেমন ভাবে আমাকে একদমই মনে রাখেনি। আমিও দেখবো ও কতটা সহ্য করতে পারে কষ্ট। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আবার বেশি কিছু করতে যেও না, শেষে আবার ওকে হারিয়ে ফেলবে। আর তুমি যে প্ল্যানটা বললে, এতে কেউ এরকম করতে রাজি হবে? অন্য কাউকে রাজি হতে হবে কেন? তুমি আছো না, তুমি আমার সাথে নাটকটা করবে। হোয়াট? মানে কি এসব নীলা? জানতে পারলে আমাকে একদম মেরে ফেলবে। অন্য কাউকে আমি বিশ্বাস করতে পারবো না তোমায় যতটুকু বিশ্বাস করতে পারবো। তাই আমি চাই তুমি আমার সাথে নাটকটা করো। আর তুমি থাকলে তো খেলাটা আরো ভালো জমবে। না মানে নীলা কি এটা করতে দিবে আমাকে? আর যদি তুমি আবার আমার প্রেমে পড়ে যাও? হোয়াট? মানে কি আমি তোমার প্রেমে পড়বো? এখন আমি ঈশানকে মনে প্রাণে ভালোবাসি, ওকে ভুলতে পারিনি, তাহলে তোমাকে ভালোবাসতে যাব কি করে? উল্টো তুমি কি আমার প্রেমে পড়ে যাও কিনা সেটাই সন্দেহ আছে। মোটেও না, কারণ আমি নীলাকে অনেক বেশি ভালোবাসি, তাই ওকে বলা আমার পক্ষে সম্ভব না। তাহলে তো হয়েই গেল, এখন যেটা বলছি সেটাই করো। আর আমি বলে নীলা কিছুতেই বারণ করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি নীলাকে রাজি করাতে পারলে আমার কোনো সমস্যা নেই। সেদিন অফিস ছুটির পর ঈশান অফিসের সামনে দাঁড়িয়ে মিমের কথাগুলো ভাবছিল। এর মাঝেও খেয়াল করলো মিম আর মেহেদি অফিস থেকে বের হচ্ছে আর ওদেরকে এমন একটা অবস্থায় দেখলো যেটা দেখার পর ঈশান আর কিছুই ভাবতে পারছিল না। মেহেদি আর মিম দুজনে হাত ধরে হাসাহাসি করে কথা বলতে বলতে বের হচ্ছে। ঈশান ভেবে পাচ্ছিল না ওদের মধ্যে এত মিল কি করে। ওরা দুজন ঈশানের সামনে দিয়ে যেতেই মিম আর চোখে দেখে ঈশান অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মিম বিষয়টা দেখে মেহেদির সাথে আরও হেসে হেসে কথা বলতে বলতে ঈশানের সামনে দিয়ে গাড়ির কাছে চলে যায়। তারপর ওরা গাড়িতে উঠে চলে যায়। এরকম কিছু দেখার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না, তাই ওর বেশ খারাপ লাগছিল। ঈশান ভাবতে পারছিল না মিম কি করে পারল এমনটা করতে। ওকে অনেক ভালোবাসতো, তাহলে কি করে পারছে এমনটা করতে? আবার পরোক্ষভাবে ওরা হয়তো ফ্রেন্ড হবে। ঈশান বাসায় গিয়ে মন খারাপ করে বসে আছে, তখন মিহি এসে ওকে এই অবস্থায় দেখে বলতে শুরু করে, কি রে ভাইয়া, মন খারাপ কেন তোর? না, এমনি। তুই কি বলবি নাকি আমি এখান থেকে চলে যাব? সবসময় তো রেগেছিস কেন? বলছি এখানে বস। মিহির হাত ধরে ওর পাশে বসিয়ে দেয়। আজকে অফিসে মিমের সাথে দেখা হয়েছিল, আর মিম আমাদের অফিসের বস। বলিস কি, তোর ভাবির সাথে দেখা হয়েছিল?
মিহির কথায় ঈশান একটা অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকালো আর মিহি বলতে লাগলো। না মানে আমি বলতে চাইছিলাম। ঈশান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতে লাগলো। ভাবি, ও তো আমাকে চিনতেই পারল না, হয়তো বা ভুলে গেছে। থাকলো ওসব কথা, আর আমিও চাই না ও আমাকে মনে রাখুক, কারণ ও অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে। আর আমার মনে হয় ওর কারোর সাথে রিলেশন আছে। ভাইয়া তুমি এসব কি বলছো? তুমি না বলেছিলে ভাবি তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাহলে অন্য কারোর সাথে রিলেশনে যেতে পারলো কি করে? হয়তো ভাবে আমি একটা প্রতারক মিথ্যাবাদী, সেজন্য ভুলে গিয়েছে। আর আমাকে মনে রেখেই বা কী করবে? আমিও তোকে ভুলে গেছি। চাইলে কি সম্ভব? ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। এর মাঝে আম্মু খাওয়ার জন্য ডাকলে ওরা একসাথে রাতের খাবার খেয়ে নেয়। অন্যদিকে মেহেদি, নীলা আর মিম কথা বলছিল। মিম নীলাকে সবটা বলল। সব শোনার পর নীলা বলতে লাগলো। দেখিস ভাই, তুই আবার আমার বরটাকে কেড়ে নিস না। ছি, এসব কেউ বলে? আর তুই এটা বলতে পারলি? তবুও ভয় হয়। ভয়ের কোনো কারণ নেই, আর কোনো সমস্যাও হবে না। শুধু আমি একটু ওকে দেখে নিব, ও কতটা সহ্য করতে পারে। পরদিন যথাসময়ে সবাই অফিসে চলে আসে। ঈশান কেবিনে গিয়ে বসতেই এর মাঝে খেয়াল করলো মিম আর মেহেদি হাসাহাসি করে কথা বলতে বলতে অফিসে ঢুকলো। মেহেদি মিম কেবিনে চলে যায়। তারপর কিছুক্ষণ পর পিয়ন এসে ঈশানের সামনে দাঁড়ায় আর বলতে শুরু করে। স্যার আপনাকে ম্যাডাম ডেকেছে। চাচা, তুমি যাও, আমি যাচ্ছি। স্যার ম্যাডাম এক্ষুনি যেতে বলেছে। ঈশান আর কোনো উপায় না পেয়ে কাজগুলো ফেলে রেখে তারপর মিমের কেবিনের সামনে গিয়ে বলে। মে আই কাম ইন ম্যাম? কামিং। ঈশান দরজা ঠেলে ভেতরে যাওয়ার পর যেটা দেখে সেটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। মেহেদি মিমের হাত ধরে রেখেছে আর দুজন দুজনের সাথে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। মেহেদি এক একটা কথা বলছে আর মিম যেন লজ্জায় গদগদ হয়ে যাচ্ছে। এটা দেখার পর ঈশান একদম নিশ্চুপ হয়ে যায়। ওর কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নিজের বেস্ট ফ্রেন্ড কিনা ওর ভালোবাসার মানুষটার সাথে এভাবে চুটিয়ে প্রেম করছে। ঈশানের আর বুঝতে বাকি নেই ওদের মাঝে রিলেশন আছে। ঈশান সেখানে দাঁড়িয়ে আছে দেখে মিম বলতে লাগলো। কি হলো, তুমি এদিকে আসো। এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি কি তোমায় ডাকিনি? ঈশান গিয়ে মিমের সামনে দাঁড়াতেই মেহেদি বলতে লাগলো। বাবু, তুমি এত কিউট কেন বলো তো? তোমাকে দেখলেই না আমার কেমন আদর আদর পায়। সত্যি? আরে বাবা, হ্যাঁ সত্যি। আচ্ছা, আমরা বিয়ে করব কবে বলো তো? খুব শীঘ্রই। কিন্তু তোমার আব্বু কি আমাকে মেনে নেবে? আরে হ্যাঁ হ্যাঁ, মেনে নিবে। মেনে নিবে না কেন? আর তুমি তো কোনো মিথ্যেবাদী বা প্রতারক নও যে টাকার জন্য আমাকে ভালোবেসেছো আর আমাকে দূরে সরিয়ে দেবে। অবশ্যই আব্বু তোমাকে মেনে নিবে, আর আব্বু না মানলে আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। মিম আর মেহেদির কথা শুনে ঈশানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ঈশানের আর বুঝতে বাকি নেই ওরা দুজন দুজনকে ভালোবাসে। ঈশান একটা অসহায় দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে আর ও সেটা আর চোখে খেয়াল করছিল। ঈশান আর ওদের কথাগুলো শুনতে পাচ্ছিল না। মিম আর মেহেদি ততটাই রোমান্টিক কথাগুলো বলছিল। ঈশান সেখানে থাকতে পারছিল না, তাই বলতে লাগলো। ম্যাডাম, আমাকে কিছু করতে হবে। হ্যাঁ, তুমি গিয়ে আমাদের জন্য কফি নিয়ে এসো। মিমের কথা শুনে ঈশান দাঁড়িয়ে আছে, তখন মিম বলল। কি হলো, যাও। কিন্তু ম্যাডাম, এগুলো তো আমার কাজ নয়, এগুলো তো পিয়নের কাজ। অফিসের বসটা কে, তুমি না আমি? আপনি। তাহলে আমি কাকে দিয়ে কি করাবো সেটা তোমার থেকে আমার জানতে হবে না? তোমাকে যেটা বলেছি সেটা করো। তোমাকে আমি টাকা দিয়ে রেখেছি এই জন্যই যে আমি যা বলবো তুমি তাই শুনবে। জি ম্যাডাম। ঈশান কথাটা বলেই চলে গেল। তারপর 2 কাপ কফি নিয়ে এসে দেখে মিম আর মেহেদি সেভাবেই কথা বলছে। তখন ঈশান কফির মগগুলো ওদের সামনে দিয়ে চলে যেতে গেলে মিম বলল। আমি তোমায় যেতে বলেছি। জি না ম্যাডাম। তাহলে যাচ্ছ না কেন? ম্যাডাম, আপনি যে কাজ করতে বলেছিলেন সেটা তো করেছে। আপনার পার্সোনাল কথা বলছেন, এর মাঝে আমার থাকাটা ঠিক হবে না। কি ঠিক হবে, কি ঠিক হবে না? তুমি কি সেটা আমার থেকে বেশি ভালো জানো? জি না ম্যাডাম। তাহলে চলে যাচ্ছ কেন? আমি যেটা বলবো সেটাই করবে। তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবে আর দেখবে কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে। জি ম্যাডাম। ঈশান সেখানে দাঁড়িয়ে রইল আর মিম মেহেদি ওদের প্রেমালাপ করতে লাগলো।
যেটা দেখে ঈশানের বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। আর মিম ঈশানের দিকে তাকাতেই দেখে ওর পুরো মুখটা কালো হয়ে আছে। মিম ততটাই মেহেদির গা ঘেঁষে ওর সাথে প্রেমালাপ করছিল। দীর্ঘ 2 ঘন্টা মিম ঈশানকে দাঁড় করিয়ে রেখে মেহেদির সাথে এরকম নাটকটা চালিয়ে গেল। তারপর লাঞ্চের টাইম হলে ঈশানকে যেতে দেয়। এভাবে চলছে দিন, কিন্তু প্রথম প্রথম কয়েকদিন ঈশান ওদের এই বিষয়টা নিতে পারলেও শেষ 5 দিন যাবৎ কেন জানি ওদেরকে সহ্য করতে পারছে না। মিম অন্য কাউকে ভালোবাসে, সেটা ঈশান মেনে নিতে পারছে না। বারবার ভাবছে ওই মেয়েটা ওকে ভালোবাসতো, তাহলে এত সহজে ভুলে গেল কি করে। আবার পরক্ষণেই ভাবে ও যে কাজটা করেছে তাতে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কথাগুলো ভেবে ঈশান নিজে নিজে হাসে। মাঝে মধ্যে ওদের এভাবে কথা বলতে দেখে ঈশানের নিজেকে খুব অসহায় মনে হয়, কিন্তু আবার পরক্ষণেই নিজের অবস্থানের কথা ভেবে সব ভাবনাকে দূরে সরিয়ে দেয়। প্রতিদিনের মতো ঈশান অফিসে গিয়ে কাজ করছিল। কিছুক্ষণ পর পিয়ন এসে আবার ওকে বলতে শুরু করে, স্যার আপনাকে ম্যাডাম যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। পিয়ন চলে গেলে ঈশান মিমের কেবিনের সামনে গিয়ে অনুমতি নিয়ে তারপর ভেতরে ঢুকে যেতেই খেয়াল করে মেহেদি ও সামনে বসে আছে, আর ওরা সেই একইভাবে প্রতিদিনের রুটিন অনুযায়ী চুটিয়ে প্রেম করছে। ঈশান নিজেকে স্বাভাবিক করে নেয় আর মিমের সামনে গিয়ে বলে, ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? ডেকেছি। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। মানে আমি তোমাকে কোথাও যেতে বলেছি, তাহলে কোথায় যাচ্ছ? না ম্যাডাম, আসলে আপনি তো কফি কিংবা অন্য কিছু আনতে বলেন, তাই ভাবলাম যে কফি খাবেন সেটা আনতে যাচ্ছিলাম। এত বেশি কেন ভাবো তুমি? তুমি এইখানে এখানে দাঁড়িয়ে থাকবে। আমাদের কথা বলা হয়ে গেলে আমরা পার্কে ঘুরতে যাব। তুমি আজকে আমার সাথে যাবে। মিম ঈশানকে জ্বালানোর জন্য কথাগুলো বলছিল, আর ঈশান ওকে ততটাই এড়ানোর চেষ্টা করছিল। ঈশান চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর মিম ওকে আরও বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করছিল। মিমের এমন কথায় ঈশান কথা না বলে থাকতে পারল না, তাই ও বলল, ম্যাডাম, আপনাদের পার্সোনাল লাইফের মধ্যে আমার যাওয়াটা কি ঠিক হবে? আর আপনারা তো দুজনে একা সময় কাটাতে যাবেন, তাহলে আমার যাওয়াটা বোধহয় ঠিক হবে না। ঈশান বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে এবার মিম বলতে লাগলো, এত বেশি কেন বোঝো? কি ঠিক হবে কি ঠিক হবে না সেটা তোমায় বলতে বলেছি আমি? তোমাকে আমাদের সাথে যেতে বলেছি, তুমি যাবে, ব্যাস। ঠিক আছে ম্যাডাম। ওদের কথা বলা শেষ হয়ে গেলে মিম, মেহেদি আর ঈশান অফিস থেকে বের হয়ে যায়। তারপর ওরা অফিসের সামনে দাঁড়াতেই মেহেদি গিয়ে গাড়িটা এনে ওদের সামনে আসলে মিম সামনের সিটে উঠে বসে। তখন ঈশান দাঁড়িয়ে আছে, তাই মিম ওকে বলল, তোমাকে কি আলাদা করে ইনভাইট করতে হবে? উঠতে বলেছি না, ওঠো। ঈশান মিমের ঝাড়ি খেয়ে উঠে বসে। তারপর ওরা একটা পার্কের দিকে যেতে লাগলো। মেহেদি আর মিমের প্রত্যেক দিনের যেটা কাজ সেটা করতে লাগলো, আর ঈশান মাথাটা নিচু করে চুপচাপ বসে আছে। মিম লুকিং গ্লাসে ঈশানের মুখের এক্সপ্রেশন দেখছিল আর ভাবছিল, ছেলে ভাঙবে তবু মচকাবে না। আচ্ছা ঠিক আছে, দেখবো তুমি কতটা সহ্য করতে পারো। তুমি যতটা সহ্য করতে পারবে আমি তার থেকে দ্বিগুণ কষ্ট তোমায় দেব। কিছুক্ষণের মধ্যেই ওরা পার্কে চলে আসলো। তখন মেহেদি গাড়িটা পার্ক করতেই ওরা নেমে যায়। তারপর মিম গিয়ে মেহেদির একটা হাত জড়িয়ে ধরে, তখন ঈশান ওদের পেছনে পেছনে আসছিল। এমন কিছু দেখে ঈশানের মনে হচ্ছিল ওর কলিজাটাকে বারবার কেউ বুকের ভেতর থেকে টেনে বের করে নিচ্ছে। তাই আর মেহেদি ওর সাথে সমান তালে তাল দিয়ে যাচ্ছে। ওরা কিছুটা হাঁটার পর একটা জায়গায় এসে বসে। তখন মিম আবার মেহেদির একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। ঈশানের ভেতরটা এমন কিছু দেখে যেন জ্বলে পড়ে যাচ্ছে, কিন্তু তারপরও সবটা দাঁতের দাঁত চেপে সহ্য করে যাচ্ছিল, কোনো কথা বলছিল না। বেশ কিছুক্ষণ পর ঈশান বলতে লাগলো, ম্যাম, আপনারা সময় কাটান, আমি অন্য জায়গা থেকে একটু ঘুরে আসি। তোমাকে যেতে বলেছি আমি, তাহলে এত দৌড়াদৌড়ি কেন করো? তোমাকে বলেছি না এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো? না ম্যাডাম, মানে যেটা বলছি সেটাই করো, দাঁড়িয়ে থাকো। আর দেখবে কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে। মিমের কথা মতো ঈশান চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। মিম ওকে চুপ করে থাকতে দেখে দেখতে চাইছিল ঈশান কতটা সহ্য করতে পারে, আর মিম ততটাই মেহেদির সাথে রোমান্টিক কথা বলছিল। ঈশানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছিল, তবুও পারছিল না এখানে চোখের জল ফেলতে, তাই চুপচাপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। একটু পর মিম বলতে লাগলো, যাও বাদাম নিয়ে আসো। ঈশান মিমের কথা মতো গিয়ে বাদাম এনে মিমকে দিলে মিম বলতে লাগলো, আমার কাছে দিচ্ছ কেন? ছিলে দাও। ম্যাডাম আমি নাই তো কে আমার বয়ফ্রেন্ড দিবে? তোমাকে যেটা দিয়েছি তুমি সেটাই করো।
এত বেশি কেন বোঝো বলো তো? মিম ঈশানের বস, তাই তার কথা মতো বাদাম ছিলে ওর হাতে দিতে লাগলো। আর মিম মেহেদিকে খাইয়ে দিচ্ছিল, যেটা ঈশান সহ্য করতে পারছে না। ওরা বিকাল পর্যন্ত পার্কে থাকলো আর ঈশান সারাটা সময় ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের এরকম প্রেম লীলা দেখলো। ঈশানের আম্মু আর বোন মিমের সাথে ওর দেখা হয়েছে জানতে পেরে আম্মু একবার বলেছিল মিমকে সত্যটা বলে দিতে, কিন্তু ওরা তো জানে না মিম অনেক আগে সত্যটা জেনে গেছে। আর ঈশান ওদের বলেছে যেটা মিম ভুলে গেছে সেটা আর ওকে মনে করাবে না। ঈশান অফিসে জয়েন করার পর এই একটা মাসের মধ্যে মিম আর মেহেদি এত এত ভালো একটা নাটক সাজিয়েছে, যেটাতে ঈশান ভেবে নিয়েছে মিম হয়তো মেহেদিকে আর মেহেদি ওকে ভালোবাসে। ঈশানের বেশ করে জানতে ইচ্ছে হচ্ছিল মেহেদি কি সত্যি মিমকে ভালোবাসে কিনা, কারণ বারবার ঈশানের মনে হয় মিম ওকে কষ্ট দিতে এমন একটা নাটক করছে। ঈশান জানে না মিম কেন এমন করছে। নিজের কেবিনে বসে ঈশান কথাগুলো ভাবছিল। এর মাঝে মেহেদি ওর সামনে এসে বলতে শুরু করে, কিরে, কি এত ভাবছিস? না, তেমন কিছু না। আচ্ছা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোরা দুজন দুজনকে ভালোবাসিস। আমরা দুইজন মানে কার কথা বলছিস তুই? তুই আর মিম ম্যাডাম। হ্যাঁ, ঠিকই ধরেছিস। ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও পাগলিটাকে অনেক বেশি ভালোবাসি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আসলে ভাবছিলাম তোদের অনেক সুন্দর মানাবে। ঈশান কথাটা বলে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেহেদি ওর মুখে স্পষ্ট কষ্টের ছাপ দেখতে পেল। তারপর মেহেদি গিয়ে বিষয়টা মিমকে বললে মিম বলতে লাগলো, ও ভাঙবে তবু মচকাবে না, কত বড় হার্টলেস দেখেছো? ওর জায়গায় অন্য কেউ হলে কান্না করে আমার সবটা খুলে বলতো আর আমার কাছে মাফ চাইতো, কিন্তু ও সেটা করছে না। আমিও দেখবো কতটা কষ্ট সহ্য করতে পারে। আচ্ছা শোনো, এভাবে হবে না, ওকে আরো কষ্ট দিতে হবে, তাহলে ও বুঝতে পারবে আমি কতটা কষ্ট পেয়েছি। ওকে দেখাচ্ছি আমি মজা। তুমি কি করতে চাইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর থেকে আর বেশি করা যায় না কি? অনেক কিছুই করা যায়। তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো তুমি। মিম মেহেদিকে একটা প্ল্যান বলে দিল। তারপর ওর কথা শুনে মেহেদি হাসতে লাগলো। ওদের প্ল্যান অনুযায়ী ঈশানকে মিম ডেকে পাঠায়। তখন ঈশান অনুমতি নিয়ে ভেতরে আসলো আর বলল, ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। জি ম্যাডাম, বলুন। যাও আমার বাবুর জন্য পানি নিয়ে আসো না, আমার বাবুর খুব তেষ্টা পেয়েছে। মিমের কথায় ঈশান পানি আনতে চলে যায়। তারপর আবার যখন ফিরে এসে দরজাটা খুলে ঈশান যেটা দেখে সেটা দেখার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশান দেখলো মিম আর মেহেদি দুজন দুজনকে কিস করছে। এটা দেখার পর ঈশানের হাত থেকে গ্লাসটা পড়ে যায়, আর গ্লাসটা ভাঙার শব্দে ওরা দুজন দুজনকে ছেড়ে দেয়। আর মিম ঈশানের দিকে তাকায় আর বলতে শুরু করে, স্টুপিড, কোনো কাজ ঠিক মতো করতে পারে না, তাহলে আসো কেন? আর আমাদের পার্সোনাল সময়ে এসে বারবার বাধা কেন দাও? সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি আপনারা। আমরা কি বোঝাতে চাইছো কি তুমি? না ম্যাডাম, কিছু না। আর অনুমতি না নিয়ে তুমি আর কখনো আমার কেবিনে প্রবেশ করবে না। এখন এগুলো পরিষ্কার করে দাও। মিমের কথাতে ঈশান গ্লাসের কাজগুলো পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করতে গিয়ে ঈশানের বারবার ওদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে হচ্ছিল, আর ঈশানের বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঈশান ভাবছিল এমন কিছু দেখার আগে ও মরে গেলেও হয়তো এসব দেখতে হতো না। ঈশান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। গ্লাসের ভাঙা কাচের একটা বড়সড় টুকরোকে খুব শক্ত করে চেপে ধরে। সাথে সাথে ঈশানের হাতটা কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। মিম স্পষ্ট দেখতে পেলেও ঈশান ইচ্ছে করে হাতটা কেটে ফেলল, কিন্তু তারপরও মিম ওর কাছে গেল না। এবার ঈশান সব পরিষ্কার করে নিয়ে যখন চলে যাবে, তখন মিম খেয়াল করলো ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঈশানের হাতে রক্ত দেখার সাথে সাথে মিমের বুকটার বা পাশে যেন মোচড় দিয়ে ওঠে। আপনারা কি ভাবছেন মেহেদি আর মিম দুজন দুজনকে কিস করেছে? আরে না, ওরা প্ল্যান অনুযায়ী আর এমনভাবে দাঁড়িয়েছে, আর তার উপর চোখে কিছু পড়লে সেটা পরিষ্কার করলে যেমনভাবে দাঁড়ায় ঠিক তেমনই দাঁড়িয়েছিল। তাই ঈশান পেছন দিকে দেখে ভেবেছিল ওরা দুজন দুজনকে কিস করছে। ঈশানের হাতে রক্ত দেখার সাথে সাথে মিমের চোখ দিয়েও টপ টপ করে পানি পড়তে শুরু করলো। তখন মেহেদি বলল, কি হলো, তুমি কাঁদছো কেন? মেহেদি, ঈশান ইচ্ছা করে নিজের হাতটা কেটে ফেলেছে। আমি ওকে এতটা কষ্ট দিয়ে ফেললাম, ও হয়তো এসব সহ্য করতে পারছে না। বলো, কি ওর হাত কেটে গেছে আর তুমি ওর কাছে গেলে না? কিন্তু ওকে আমাকে মুখ ফুটে একটা বার বলো না কেন?
আমাকে ভালোবাসে। আরও সেদিন আমাকে মিথ্যে বলেছিল। ঈশান ওর জেদের কাছে অটল। দেখো, অনেক নাটক হয়েছে, এখন আর এটা করা ঠিক হবে না। এইদিকে তুমি ঈশানকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারছো না, অন্যদিকে ঈশান একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। তাই তুমি গিয়ে ওর সাথে কথা বলো। মেহেদির কথা মতো মিম আর সেখানে দাঁড়ালো না, তৎক্ষণাৎ দৌড়ে ঈশানের কেবিনে চলে গেল। গিয়ে দেখলো ঈশান উল্টো দিক ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। মিম তখন দৌড়ে গিয়ে ঈশানকে পেছন থেকে বিদ্যুৎ গতিতে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ওঠে আর বোঝার চেষ্টা করে ওর সাথে কি হচ্ছে। আচমকা কেউ ওকে এভাবে জড়িয়ে ধরেছে। ঈশান মিমকে জোর করে ছাড়িয়ে নিয়ে এবার পেছনের দিকে ঘুরতেই দেখে যে ওকে জড়িয়ে ধরেছে সে আর কেউ নয়, মিম। এ কি ম্যাডাম, আপনি সব কি করছেন? ভালোবাসো তাহলে বলতে সমস্যা কিসের? এতটা স্বার্থপর কেন তুমি? কেন আমায় ছেড়ে চলে গিয়েছিলে? মানে ম্যাডাম, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ঈশান কথাটা বলতে এবার মিম ঠাস করে ঈশানের গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলতে লাগলো, স্টুপিড! এতটা নিষ্ঠুর কেন তুমি? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? তুমি চলে যাওয়ার পর মেহেদি আমায় সবটা বলেছে। কেন এরকম করলে আমার সাথে বলো? আমি জানি তুমি এখনো আমায় ভালোবাসো, আর দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার দেয়ার কতটুকু সহ্য করতে পারো তুমি। আমি জানো তুমি জানো আমি 5টা বছর কিভাবে কেটেছে আমার। আমার কাছে একটা দিন মনে হয়েছে 1000 বছরের সমান। সেটা তুমি কি করে বুঝবে? তুমি তো চেয়েছিলে আমায় ভালো রাখতে, কিন্তু তুমি চলে গেলে আমি কিভাবে ভালো থাকবো সেটা কি তুমি একবারও ভাবোনি? আমি তোমায় কষ্ট দেওয়ার জন্য এভাবে তোমাকে দেখার পর কোনো রিয়াক্ট করিনি। জানো, যেদিন অফিসে তোমায় প্রথম দেখলাম সেদিন আমার ভেতরে কি যে চলছিল সেটা শুধু আমিই জানি। আমার মনে হচ্ছিল তোমার বুকে ঝাঁপিয়ে পড়ি আমি, কিন্তু আবার পরক্ষণেই তোমার দেয়া কষ্টটাকে মনে করে আমি সেটা করতে পারিনি। তোমাকে রিয়েলাইজ করাতে চেয়েছিলাম যে 5টা বছর কতটা কষ্টে ছিলাম আমি, কিন্তু তুমি এই কয়েকটা দিন এর থেকেও বেশি কষ্ট পেয়েছো। এছাড়া আমি তোমায় কষ্ট দেওয়ার জন্য মেহেদি আর আমি একটা নাটক করেছি। ওর আর আমার মধ্যে কোনো রিলেশন নেই। ঈশান কোনো কথা বলছিল না দেখে এবার মিম ওর মুখের দুপাশে হাত দিয়ে বলতে লাগলো, কি হলো, কথা বলছো না কেন এখনো? আমাকে দূরে সরিয়ে দিবে এখনো? ঈশান, তুমি হয়তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি, কিন্তু তোমার জন্য যে নিজেকে শেষ করে দিতে পারি তুমি সেটা জানো না। একবার হয়তো বেঁচে গিয়েছি, কিন্তু এবার সত্যিই বাঁচবো না। প্লিজ একটু কথা বলো, এই কথা বলো না। মিমের হঠাৎ করে মনে পড়লো ঈশান ওর নিজের হাতটাকে ইচ্ছে করে কেটে ফেলেছে। তাই মিম এবার ওর হাতটা দু হাতের মুঠোয় নিয়ে তারপর বারবার কাটা হাতে চুমু দিতে লাগলো। এর মাঝে মেহেদি এসে দেখলো মিম কান্না করছে আর ঈশান কোনো কথা বলছে না। তখন মেহেদি ওদের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, হ্যাঁ রে, তুই কি রে, তোর মনটা এত কঠোর কেন বলতো? একটা মেয়ে তোকে ভালোবেসে দিনের পর দিন সে এতটা কষ্ট পেয়ে যাচ্ছে, আর তুই সেটাকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিস কেন? এতটা কঠোর হয়ে দাঁড়িয়ে আছিস বলতো? যে মেয়েটাকে কিনা তুই নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসিস, তাকে এভাবে কষ্ট দিতে পারছিস? আমি ভেবেছিলাম তুই মিমকে দেখার সাথে সাথেই ওকে সবটা বলে দিবি আর নিজের বুকে জড়িয়ে নিবি, কিন্তু তুই এতটাই নিষ্ঠুর আর স্বার্থপর যে শুধু তুই ওর ভালোর কথা চিন্তা করলি, কিন্তু একটু ভাবলি না যে ও তোকে ছেড়ে ভালো থাকতে পারবে কিনা। ঈশান, তুই হয়তো জানিস না, তুই সেই দিন চলে যাওয়ার পর একমাত্র তোর জন্য মিম সুইসাইড করতে চেয়েছিল। 5টা বছর পর এসে ওকে দেখতে পেলি, কিন্তু সেই দিন হয়তো মিমের উল্টাপাল্টা একটা কিছু হয়ে গেলে সামান্য কিছু মিথ্যার জন্য তুই ওকে হারিয়ে ফেলতি, আর এখনো তুই চুপ করে আছিস। প্লিজ ঈশান, এভাবে আমায় দূরে সরিয়ে দিও না। আমি শুধু তোমার আশায় এতগুলো দিন ধরে বেঁচে আছি। আজকে যদি তুমি আমায় ফিরিয়ে দাও তাহলে আমার আর সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি সত্যিই মরে যাব, পারবো না আমি তোমায় ছাড়া বাঁচতে। মিমের শেষ কথাটা শুনেই ঈশান নিজেকে কন্ট্রোল করতে পারল না। মিমকে বিদ্যুৎ গতিতে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল আর মিম ওকে শক্ত করে দুহাতে আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। আর ঈশান বলতে লাগলো, আমি সরি পাগলি, আমি বুঝতে পারিনি আমি তোমাকে ভালো রাখতে গিয়ে তোমার ভালো থাকাটাকে আমি কেড়ে নেওয়ার কারণ হয়ে যাব। কি করব বলো? তৎক্ষণাৎ আমার মাথা কাজ করেনি। আমি ভেবেছিলাম তুমি ভেবেছিলে আমি তোমায় ছেড়ে থাকতে পারবো, তাই তো? ভালো থাকতে পারবো? কেন এরকম স্বার্থপরের মতো ভাবো তুমি? বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? তাহলে কেন এভাবে বারবার আমায় দূরে সরিয়ে দাও?
অনেকক্ষণ যাবৎ দুজনে কান্নাকাটি করলো আর দুজন দুজনকে এভাবে জড়িয়ে ধরে রাখলো। তখন মেহেদি বলতে লাগলো, তাহলে সব কিছু তো ঠিক হয়ে গেল। আর শোন, তোরা যত তাড়াতাড়ি বিয়েটা করে নিবি দুইজন দুইজনকে হারানোর ভয় থেকে, ততটাই দূরে থাকতে পারবি। আমার মনে হয় বিয়েটা আজকে করে নিলেই অনেক বেশি ভালো হয়। মিম, তুমি কি বলো? হ্যাঁ, ওকে আমি আর এত সহজে ছাড়ছি না। আমি আজকে ওকে ধরে বেঁধে নিয়ে বিয়ে করব। কিন্তু তোমার আব্বু। ঈশান, তুমি তো জানো না আমি এখন আর আমার বাসায় থাকি না। শুধু তোমাকে আব্বুর কারণে হারিয়েছিলাম বলে আব্বুর সাথে আমি এখনো কথা বলি না। কেন? উনি হয়তো একটা ভুল করেছে, তার জন্য তুমি তাকে এভাবে শাস্তি দিতে পারো না। আর উনি তোমার আব্বু, তুমি এটা ঠিক করনি। কি ঠিক করেছি কি ভুল করেছি আমি জানি না। আব্বুর জন্যই আমি তোমায় হারিয়েছিলাম, তাই এখন যে ঠিক মনে হয়েছে যেটা সেটাই করেছি। মিম, তুমি তোমার আব্বুকে সরি বলে দেবে। এতগুলো দিন ধরে তুমি তোমার আব্বুর সাথে কথা বলো না, উনি কতটা কষ্টে আছে তুমি সেটা কি করে বুঝবে? তাই আব্বুর সাথে কথা বলবে আর সরি বলে দেবে। তারপরে আমরা ওদের দোয়া নিয়ে দুই পরিবারের সম্মতিতে বিয়েটা করব। না, আমি কারো সম্মতি চাই না, আমাদের সম্মতি থাকলেই হবে। তোমার আম্মু কি আমায় মেনে নেবে না বলো? নিবে, কিন্তু আর কোনো কিন্তু নয়, আজকে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমায় বিয়ে করব। আমি আর একটুও তোমার থেকে দূরে সরে থাকতে চাই না। আমি চাই না তোমায় হারানোর ভয় সবসময় থাকতে পারবো না আমি এভাবে। মিমের জোড়াজুড়িতেই ঈশান আর কোনো উপায় না পেয়ে ওর সাথে কাজী অফিসে চলে যায়। এর মাঝে মেহেদি মিমের আম্মু আব্বুকে ফোন করে দিয়েছে আর মিহি আর ঈশানের আম্মুকে আনতে যায়। তারপর ঈশান মিম কাজী অফিসের সামনে আসতেই ওরা সবাই এসে উপস্থিত হয়। তারপর মিমের আব্বু ঈশানের কাছে মাপ চাইলে ঈশান বলে, আঙ্কেল আপনি কি বলছেন? আপনি আমার বাবার মতো, তাই এসব কথা বলে আমাকে লজ্জা দিবেন না। দেখেন, ভুল মানুষ মাত্রই হয়, আমাদের ভাগ্যে হয়তো এমনটা লেখা ছিল, তাই আমরা এতদিন দূরে ছিলাম। এখন আপনারা যদি সম্মতি দেন তাহলে আমরা বিয়েটা করতে পারি। বাবা, আমার কোনো অমত নেই। আমার মেয়েটা ওরকম একটা কাজ করার পর আমি বুঝতে পেরেছি ও তোমাকে কতটা ভালোবাসে। আর টাকা দিয়ে ভালোবাসা কেনা চায় না, আর টাকার পৃথিবীর সব কিছু নয়। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। বেশ ভালোভাবেই ওদের বিয়েটা হয়ে যায়। তারপর ঈশান মিমকে নিয়ে ওদের বাসায় চলে যায়। তারপর নীলা আর মেহেদি গিয়ে ওদের বাসাটা সাজিয়ে দেয়। তো রাতে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ কথা বলে তখন রাত 11টা বাজতেই আম্মু বলতে শুরু করে, আব্বা রুমে যাও, মিমি মামুনি তোমার জন্য অপেক্ষা করছে। ঈশানের আম্মু কথাটা বলতেই ঈশান নিজের রুমের দিকে যেতে লাগলো। তারপর রুমের সামনে এসে দেখে মিহি দাঁড়িয়ে আছে। তখন ঈশান বলল, কিরে, তুই এখানে কেন? আমি দৌড় ধরেছি, আমাকে টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? যেহেতু বিয়েটা পারিবারিকভাবে হয়েছে তাই বেশি না, 5,000 টাকা দিলেই হবে। ঈশান জানে এখন মিহির সাথে কথা পেঁচানো যাবে না, শেষে দেখা যাবে মিহি ওকে রুমে ঢুকতে দিল না। তাই ঈশান উপায় না পেয়ে মানিব্যাগ থেকে 5,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার হ্যাপি এখন? যা। এত তারা কিসের বইয়ের সাথে রোম্যান্স করার জন্য? আর তর হয়েছে না বুঝি? তবে রে। ঈশানের কথায় মিহি দৌড় দেয় আর বলে, ভাইয়া, বিড়ালটা কিন্তু ঠিকমতো মাইরো। ঈশান একটা মুচকি হাসি দিয়ে রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে তাকাতেই খেয়াল করে মিম বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। তখন ঈশান দরজাটা আটকে দিতেই মিম ওর উপস্থিতি টের পেয়ে যখনই ঈশানের পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে তখন ঈশান ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই। কিন্তু আম্মু বলেছে স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করতে। বলেছে, কিন্তু এখন থেকে আর করবে না। আচ্ছা ঠিক আছে। ঈশান বেশ কিছুক্ষণ মিমকে ওইভাবে জড়িয়ে ধরে রাখলো। তারপর একটা সময় মিম বলতে লাগলো, শোনো না, হ্যাঁ বলো। আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। ইয়ে মানে? বোকা, কিছুই বোঝে না। তাই? তাই বললেই হবে, এখন চলো। মিম কথাটা বলতে দেরি তো ঈশানের ওকে কোলে তুলে নিতে দেরি হয়নি। ঈশান ওকে কোলে তুলে নিয়ে তারপর লাইটটা অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে মিমকে বিছানায় শুইয়ে দিয়ে তারপর ওর পাশে শুয়ে পড়তেই মিম ওর পাঞ্জাবির কলারটা ধরে তারপর ঈশানের দিকে ওর মুখ নিয়ে যেতেই ঈশান ওর 4 ঠোঁট এক করে দেয়। মিমের ঠোঁটের স্বাদ নিতে লাগলো। তারপর আর কি, তারপর বাকিটা না হয় অজানাই থাক। গল্পটা আজকে এই পর্যন্তই।
পরবর্তী গল্প আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।